তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটু কাইন্ডলি আপনারা সবাই একটু বলবেন, আমরা সবাই একটু ইন্টারেক্টিভ থাকতে ট্রাই ট্রাই করবো, ঠিক আছে? তো একটু কাইন্ডলি ফার্স্টে বলবেন, যেহেতু আপনারা সবাই কম্পিটিটিভ প্রোগ্রামিং আসতে যাচ্ছেন, তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসার আগে ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, তাই না? আই গেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে না আছে এগুলো সম্পর্কে মোটামুটি আপনারা জানেন। তো আমরা জানি যে প্রোগ্রামিং জগতে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং জগতে ঢোকার আগে আলটিমেটলি আমাদেরকে সি প্রোগ্রামিং শিখতে হয়। তো আপনাদের মধ্যে কে কে বর্তমানে সি প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন? সিনট্যাক্স গুলো লিখতে পারেন, লুপ চালাতে পারেন, অপারেটরস, বা অনলি সি প্রোগ্রামিং এর হচ্ছে জাস্ট আপনি মানে স্ক্যানআর প্রিন্টএফ পর্যন্তই পারেন? এতটুকু পর্যন্ত কে কে পারেন একটা হাত তুলে কাইন্ডলি। ঠিক আছে, মোটামুটি সবাই পারেন সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স। এবার শুধুমাত্র সি প্লাস প্লাস পারেন, বেসিক, একদম বেসিক, জাস্ট সি ইন সি আউট, ঠিক আছে? এটা কে কে পারেন একটা হাত তোলেন, সি প্লাস প্লাস। ওকে, ফাইন। তো যারা অলরেডি সি প্লাস প্লাস পারেন এন্ড যারা সি প্লাস প্লাস পারেন তারা তো সি মোটামুটি শিখে তারপরে সি প্লাস প্লাসে আছেন। তো এখন আমাকে একটু বলেন যে আসলে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে আপনারা কোনো ডিফারেন্স, মানে কতটুকু ডিফারেন্স আসলে পাইছেন এখন পর্যন্ত সি এন্ড সি প্লাস প্লাসে? যে কোনো একজন বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন, নো প্রবলেম, পারমিশনের দরকার হবে না। সি এন্ড সি প্লাস প্লাস এর ডিফারেন্সটা কতটুকু আপনার কাছে কি ফিল হয়? যে আহামরি কি অনেক বেশি ডিফারেন্স এই দুইটা টপিকের মধ্যে বা দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, সিনট্যাক্সের মধ্যে? সি প্লাস প্লাস কে মনে করা হয় যে সি ল্যাঙ্গুয়েজেরই আপডেটেড একটা ভার্সন। সি তে হ্যাঁ, যে বিল্ট ইন লাইব্রেরি ফাংশন গুলো আমরা ইউজ করতে পারি না, সেটা সি প্লাস প্লাস এ খুব ইজিলি ইউজ করতে পারি। যেমন মানে ছোট ছোট কিওয়ার্ড লেখার মাধ্যমে, যেমন শর্ট বা মার্জ এই লেখার মাধ্যমে আমরা পুরো একটা লাইব্রেরি ফাংশন কি ইউজ করতে পারি, যেটা সি তে পসিবল হয় না। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এটাকে খুবই সহজ ভাষায় মেহেদী হাসান ভাইয়া আমাদেরকে বললো। তো সি এন্ড সি প্লাস প্লাস এ কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। তার মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আমরা অনেকেই একটা জিনিস চিন্তা করি যে আসলে আমি যদি সি না পারি তাহলে আমি পরের ল্যাঙ্গুয়েজ গুলো পারবো না। যেমন আমি সি প্লাস প্লাস পারবো না, আমি পাইথন পারবো না, আমি হচ্ছে জাভা পারবো না, আমি হচ্ছে সি প্রোগ্রামিং না জানলে কোনো অ্যালগোরিদম শিখতে পারবো না, আমি কোনো সি প্রোগ্রামিং না জানলে আমি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং জগতে আসতে পারবো না। এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে থাকে। বাট সিটা আসলে শেখাটা প্রথমে জরুরি। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ জগৎটাতে আপনি যদি হচ্ছে খুব ইনডিপথ এক্সপ্লোর করতে চান তাহলে আপনার জন্য বেস্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি প্লাস প্লাস, ঠিক আছে? এখন অনেক বড় বড় অ্যালগোরিদম দেখা যাচ্ছে, একটা বড় অ্যালগোরিদম আমরা যখন শিখতে যাই তখন কিন্তু একটা লুপের মাধ্যমে আমাদেরকে, মানে একটা লুপ না, মানে নেস্টেড লুপের মাধ্যমে আমাদেরকে প্রোগ্রামটা চালাতে হয়। তো নেস্টেড লুপ গুলো যখন আমরা অনেক বেশি পরিমাণে চালাই তখন কিন্তু আমাদের কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, রাইট? তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে আমাদের ওই প্রবলেমটা সাবমিট দেওয়ার পরে টিএলই খাওয়ার পসিবিলিটি অনেক বেশি। টিএলই মিনস হচ্ছে টাইম লিমিট এক্সিট। এই টাইম লিমিট এক্সিটটা যখন আমরা হচ্ছে আহ কোন একটা প্রোগ্রামে খাবো তখন বুঝতে হবে যে আসলে এখানে আমাদেরকে অ্যালগোরিদমে বা লজিকে কোন একটা জায়গাতে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু সিতে অনেক বেশি আমরা মানে ফেস করি যখন আমরা বড় বড় লজিকের প্রবলেম গুলো সলভ করতে যাই। বাট এট দ্য সেম টাইম আপনি যদি সি প্লাস প্লাসটা ইউজ করেন তখন কিন্তু আপনাকে এই লজিক গুলো আর মানে কোনো প্রবলেমে ফেলবে না, আপনি খুব এফিসিয়েন্টলি হচ্ছে প্রোগ্রাম গুলো রান করতে পারবেন, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলেন বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বলেন, আপনাকে কিন্তু কখনোই ল্যাঙ্গুয়েজ বেসড কোনো জায়গাতে ইন্টারভিউতে রাখবে না। ল্যাঙ্গুয়েজ কয়টা পারেন এটা কখনো আপনাকে জিজ্ঞেস করবে না। আপনাকে আপনার অ্যালগোরিদমের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার সেটা জিজ্ঞেস করবে, প্রবলেম গুলো সলভ করতে দিবে, প্রবলেম গুলো সলভ করবেন, সলভ করার মাধ্যমে তারা আপনাকে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচটা যদি বুঝাইতে পারেন এনাফ, ঠিক আছে? বর্তমান ইন্ডাস্ট্রিতে আপনারা লিঙ্কডইন বা হচ্ছে গুগলে ম্যাক্সিমাম জব, যেসব সার্কুলার গুলো, সফটওয়্যার ইন্ডাস্ট্রির সার্কুলার গুলো সব জব পোর্টালে আসে, ওইখানে একটু ফোকাস করলে দেখবেন ম্যাক্সিমাম যেসব সফটওয়্যার কোম্পানিগুলো আছে বা আইটি ফার্ম গুলো আছে, এরা কিন্তু এখন আস্তে আস্তে কন্টেস্ট বেসড একটা মানে সিনারিওতে চলে আসতেছে, ঠিক আছে? এটা কেন? কারণ লিঙ্কডইন ইজ সিম্পল, আপনি যদি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব বা সামথিং কিওয়ার্ড ইউজ করে যদি সার্চ করেন দেখবেন যে হচ্ছে আপনার অল্প কিছুক্ষণের মধ্যে কয়েক হাজার আসলে অ্যাপ্লিকেশন করে। এখন এত অ্যাপ্লিকেন্ট যে ওরা পাচ্ছে, এদেরকে তো এট এ টাইম অফিসে আনা পসিবল না। তাহলে কি করা যায়? ওনারা হচ্ছে যেটা করে, অনলাইনে একটা কন্টেস্টের ব্যবস্থা করে দেয়। কন্টেস্টে যারা ভালো করবে এখান থেকে কিছু ফিল্টারিং করে, তারপর অন সাইটে একটা কন্টেস্ট নেয়, কোম্পানিতে ডাকে, অন সাইট থেকে কিছু ফিল্টারিং করে দেন এইচআর রাউন্ডে পাঠায়। এইচআর রাউন্ড থেকে
ফাইনাল ফিল্টারিংটা হয়, আফটার দ্যাট তারা আসল যারা ক্যান্ডিডেট মানে ওনাদের যাদেরকে পছন্দ হয় তাদেরকে হচ্ছে জব দেয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু সরি ইন্ডাস্ট্রি না মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন আস্তে আস্তে এই দিকে আসতেছে, ঠিক আছে। এন্ড দেখেন এটা কিন্তু একটা হাইপ থাকে, যেমন রেজিস্ট্রেশন 23-তে প্রতি বছর কিন্তু স্টার কোটার একটা প্রোগ্রাম হয়। তো স্টার কোটার প্রোগ্রামটাতে কিন্তু মোটামুটি অনেক হাইপ থাকে, তাই না, যে আমাকে ওই কন্টেস্টে যাইতে হবে, একটা আলাদা প্রিপারেশনের ব্যবস্থা থাকে। তারপর আপনি যেখানেই যান না কেন, আপনি স্যামসাং আর&ডি তে যান, এখানে স্যামসাং আর&ডি আলাদা একটা কন্টেস্ট হয় প্রতি বছর। এটা খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়, 2024 সালে আগস্টের দিকে হয়েছিল। তো এরকম ভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা মানে কোম্পানি হচ্ছে দেখা যাচ্ছে কি প্রতি বছর একটা করে মোটামুটি বড় রকমের কম্পিটিশন আয়োজন করে, and সেখান থেকে আস্তে আস্তে তারা তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে খুঁজে বের করার চেষ্টা করে আর কি। তো আপনাদেরকেও কিন্তু আসলে এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শিখতে হবে অ্যালগোরিদমের কনসেপ্টের উপরে বেস করে, নট ল্যাঙ্গুয়েজ। যদি ল্যাঙ্গুয়েজ ফোকাস দেন তাহলে দেখবেন সব জায়গা থেকে আপনি অল্প অল্প শিখতেছেন, বাট প্রপারলি কোনো কিছু শেখা হচ্ছে না, ঠিক আছে। একটা ল্যাঙ্গুয়েজে পুরো অ্যালগোরিদমটা ভালোভাবে শিখেন, ল্যাঙ্গুয়েজের লজিক তো সেম, ঠিক আছে। আপনি আহ, এই সেম লজিকটা আপনি সব ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন, সিনট্যাক্সটা আপনার আলাদা, পাইথনে একভাবে লিখতে হবে, জাভাতে একভাবে লিখতে হবে, C++ একভাবে লিখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। তো আপনারা কোড শেফে রেগুলারলি, আচ্ছা অনলাইন জাজ বলতে মোটামুটি আপনারা কে কে চেনেন অনলাইন জাজ, একটু হাত তুলবেন। অনলাইন জাজ গুলো কে কে চেনেন? আচ্ছা, 8 জন হাত তুলছেন এখন পর্যন্ত। আপনারা অনলাইন জাজ সম্পর্কে চেনেন, আচ্ছা। কোড, যদি অনলাইন জাজ চিনে থাকেন, কোড শেফ চেনেন কে কে? কোড শেফ, আচ্ছা 5 জনের হাত দেখলাম। কোড শেফ চেনেন, বাকিরা কি কোড শেফের সাথে পরিচিত না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো কোড শেফ একটা অনলাইন জাজ, যেখানে হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ প্রবলেমস আছে, এগুলো হচ্ছে আমাদেরকে বিভিন্ন লজিকের মাধ্যমে সলভ করতে হয়। কোড শেফের নামটা কেন বললাম, যেহেতু এখানে অনেকে বিগিনার আছে, লাইক এখানে সাদ ভাইয়া আছে, মুবিন ভাইয়া আছে, মুগ্ধ ভাইয়া শুরু করবে আস্তে আস্তে। তো বিগিনার লেভেলে যেসব স্টুডেন্টরা, তারা দেখা যায় কি অনেক সময় আহ, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং জগতে চলে আসছে, ঠিক আছে, অনেক আগ্রহ নিয়ে চলে আসার পরে তারা হচ্ছে কোড ফোর্সে ঢুকছে, প্রথম প্রবলেমটা সলভ করতে গিয়ে মাথা উলে গেছে, তারপরে সে আর ভয়ে প্রবলেমের স্টেটমেন্টই পড়ে না। এরকম সিনারিও ম্যাক্সিমাম কেস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় আর কি, ঠিক আছে, বিগিনার স্টুডেন্টদের সাথে বেশি হয়। তারা হচ্ছে অনলাইন জাজে যায়, প্রবলেম সলভ করতে চেষ্টা করে, কিন্তু লজিক মেলাতে পারে না। আফটার তার কাছে মনে হয় যে না, আমার দ্বারা প্রোগ্রামিং পসিবল না, সে হচ্ছে দূরে সরে যায়, এন্ড পরবর্তী সে আসলে বুঝেই না সে কি করবে। সে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং রেগুলারলি করবে, নাকি ডেভেলপমেন্ট সেক্টরে থাকবে, নাকি কি করবে, তার কোনো মানে এইম ইন লাইফ তখন আর থাকে না, ঠিক আছে। তো আমাদেরকে আসলে বুঝতে হবে, এটাই আসলে একটা মেন্টর বা একটা গাইডলাইনের প্রয়োজনীয়তা জায়গা আর কি, যে আসলে আমি শুরু করব কই থেকে, কেন শুরু করব, কিভাবে শুরু করব। তো আপনি যখন বিগিনার লেভেলে আপনি কোড ফোর্সেসে গেলে আসলে আপনি পারবেন না, যদি আপনি অ্যাবসলিউট বিগিনার হন, ঠিক আছে। আপনাকে কিন্তু আসলে বুঝতে হবে যে কিভাবে আপনি আহ, নিজেকে তৈরি করবেন, ঠিক আছে, কোন অ্যাপ্রোচে নিজেকে তৈরি করবেন। আপনি যদি ফার্স্ট লার্নার হন, তাহলে আপনাকে আপনার পুরো টাইম লাইনটা সেট করতে হবে একটা, যে আপনি কতদিন করে মানে আপনি কত সময় ধরে প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন। একটা টাইম লাইন যদি আপনি সেট করতে পারেন, আপনি কিন্তু নিজেকে খুব দ্রুত মডিফাই করে ফেলতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি এত ফার্স্ট লার্নার না, আপনার কাছে ভয় কাজ করে, তাহলে আপনাকে আস্তে 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 আগাইতে হবে, সময় নিয়ে আগাইতে হবে। তো যারা অ্যাবসলিউট বিগিনার, তারা কিন্তু কোড ফোর্সেসে গেলে ভয় পাবে, এটাই স্বাভাবিক, কারণ কোড ফোর্সেসের প্রবলেমের স্টেটমেন্টের প্যাটার্ন অন্যরকম, একরকম, ঠিক আছে। আবার কোড শেফে আপনি যান, ওইখানে প্রবলেমের স্টেটমেন্ট গুলো কিন্তু আরেকটু অন্যরকম। আপনি বি ক্রাউডে যান, সেম, একটু ডিফারেন্ট। আপনি হচ্ছে হ্যাকার র্যাঙ্কে যান, একটু ডিফারেন্ট। হ্যাকার আর্থে যান, একটু ডিফারেন্ট। আপনি লিড কোডে যান, আরো ডিফারেন্ট। আপনার কাছে অনেক কমপ্লেক্স লাগবে, ঠিক আছে। আরো অনেক অনলাইন জায়গা আছে, আপনি স্পজে যান, আপনি হচ্ছে টপ এইচে যান, ঠিক আছে, সিএস এ যান, সিএস একাডেমিতে যান, আপনি যেখানে যান না কেন দেখবেন প্রত্যেকটা প্রবলেমের ক্যাটাগরি বা প্রত্যেকটা প্রবলেমের স্টেটমেন্টের প্যাটার্ন এক এক রকম। আপনার যেটা কোড ফোর্সেসে ইজি লেভেল 800 রেটিং, কোড শেফে সেটা 1100-1200 রেটিং, ঠিক আছে। আবার যেটা আপনার কোড কোড শেফে হচ্ছে আপনার 300 রেটিং, ওই টাইপের কোনো কোশ্চেন কোড ফোর্সেসেই নাই, বুঝতে পারছেন। আবার বি ক্রাউডে যেগুলো হচ্ছে আপনার
200 রেটিং, সরি 200 না, ওইখানে লেভেল লেভেল 1 2, ঠিক আছে, এগুলো কোড শেফে কিছু পাওয়া যায় কিন্তু কোড ফোর্সেস আবার নাই। বুঝা গেছে? তো এক একটা মানে এক একটা অনলাইন জাজ কিন্তু আসলে এক এক মোটিভেশনে তৈরি করা। কোড শেফ, বি ক্রাউড, এগুলো হচ্ছে অ্যাবসোলুট বিগিনারদের জন্য, মানে যারা সিপি শুরু করতেছে, হোয়াট ইজ সিপি থেকে শুরু করতেছে, তাদের জন্য আসলে এই হ্যাকার র্যাঙ্ক বলেন, তারপর হচ্ছে আপনার বি ক্রাউড, যেটার আগের নাম ছিল ইউআরআই, ঠিক আছে, এটা এখন বর্তমানে বি ক্রাউড নাম হয়েছে। তো বি ক্রাউড, কোড শেফ, এগুলো হচ্ছে অ্যাবসোলুট বিগিনারদের জন্য। তো এই ক্লাসে যারা একদমই বিগিনার লেভেলে আছেন, তারা কিন্তু যদি প্রবলেম সলভিং শুরু করেন, তারা হচ্ছে কোড শেফ অথবা বি ক্রাউড যে কোনো একটা থেকে শুরু করবেন, কারণ ওইখানে আপনি কিন্তু একদমই মানে যোগ বিয়োগ থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে, বেসিক অপারেশন থেকে শুরু করতে পারবেন, যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করলে কি হয়, দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে কি হয়, অ্যাভারেজ কত হইতে পারে, বৃত্তের ক্ষেত্রফল কত, আয়তকারের ক্ষেত্রফল কত, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে হচ্ছে তারা নার্চার করা শুরু করে। লেভেল 1, তারপর লেভেল 2, তারপর লেভেল 3, ঠিক আছে, এইগুলো আপনাকে হচ্ছে এক্সপ্লোর করতে হবে। এরপরে আপনি যদি ফার্স্ট লার্নার, ওই যে বললাম যে আপনাকে একটা টাইম লাইন সাজাতে হবে। আপনি যদি ফার্স্ট লার্নার হন, তাহলে আপনি বি ক্রাউডে 1 মাসের বেশি সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আরো যদি অনেক বেশি ফার্স্ট লার্নার হয়, যে আপনি প্রতিদিন 4-5 ঘন্টা প্র্যাকটিস করতে পারতেছেন, তাহলে 15 দিনের বেশি সময় দেওয়ার দরকার নেই। আপনি 15 দিন হচ্ছে বি ক্রাউডে সময় দেন, তারপরে আপনি কোড শেফে চলে আসেন। কোড শেফে মোটামুটি 800, 900, 1000, 1200 রেটিং পর্যন্ত প্রবলেম সলভ করার ট্রাই করেন। ওইখানে আপনি হচ্ছে 1.5 থেকে 2 মাস বা 3 মাসের মতো সময় দেন। আফটার দ্যাট আপনি কোড শেফে, কোড ফোর্সেসে আসেন, ঠিক আছে। এরপরে দেখবেন আপনার কাছে কোড ফোর্সেসে 800 রেটিং এর প্রবলেম গুলো অনেক বেশি পরিচিত মনে হবে, কারণ ওই লজিক গুলো দেখবেন ঘুরে ফিরে সেম, ঠিক আছে, একই প্যাটার্নের কোশ্চেন, জাস্ট একটু ভিন্নভাবে দিয়েছে, আপনি লজিকটা ধরে ফেলতে পারবেন। ক্লিয়ার? তো আপনাকে কি করতে হবে, আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। আপনি যদি কোনো কিছু একবারে না জানেন, তাহলে হচ্ছে ব্রিক আউট থেকে শুরু করুন বা কোড শেপ, যে কোনো একটা, ঠিক আছে। আমি সাজেস্ট করি কোড শেপ থেকেই। যদি তারপরে মনে হয় যে না, কোড শেপে যাওয়ার আগে আপনার একটু প্লাস মাইনাস নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, ম্যাথমেটিক্স গুলো নিয়ে, বেসিক ম্যাথমেটিক্স, তাহলে আপনি ব্রিক আউট থেকে শুরু করেন। তারপর একটা সার্টেন টাইম পরে আপনি হচ্ছে চলে আসেন কোড শেফে, তারপরে কোড ফোর্সেসে। আমাদের বুট ক্যাম্পও যখন আমরা পড়াই, আমরা কিন্তু শুরুতেই সব স্টুডেন্ট, আমাদের বুট ক্যাম্পে কিন্তু আমরা কোড ফোর্সেসের যে কন্টেস্ট গুলো হয়, এগুলোর জন্য কিন্তু আলাদা গাইডলাইন দিই, ঠিক আছে। তো এই কোড ফোর্সেসের কন্টেস্ট আমাদের বুট ক্যাম্প, আইসিপিসি বুট ক্যাম্প যেটা, ওইটাও বিগিনার থেকে শুরু হয়। এখন যেটাতে ভর্তি চলতেছে সিপি বুট ক্যাম্প, এটা তো বিগিনার থেকে শুরু হয়, বাট দুইটাতে ডিফারেন্সটা হচ্ছে আইসিপিসি বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাস এর ফান্ডামেন্টাল কয়েকটা ক্লাস দেই, 2-3টা ক্লাস দেই, বেশি দেই না। কিন্তু সিপি বুট ক্যাম্পে হচ্ছে আমরা একদম মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কি বা প্রোগ্রামিং কি এখান থেকে শুরু করি, তার মানে বিগিনার ক্লাস বেশি থাকে এখানে। তারপর আমরা ধাপে ধাপে এসটিএল পড়াই, অ্যারে স্ট্রিং পড়াই, তারপর হচ্ছে নাম্বার থিওরি, গ্রাফ ট্রি, এগুলো পড়াই আর কি। তো যেটা বলতেছিলাম যে আপনাকে হচ্ছে আহ কি বলেন, এই টাইম লাইনটা ভাগ করে নিতে হবে, ঠিক আছে। আপনাকে প্রত্যেক দিন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস ঠিক মতো করতে পারেন, আপনার টাইম লাইনটা দেখবেন আপনি যে অনুযায়ী সাজাইছেন, আপনি হচ্ছে এখন বসে ধরলেন যে হচ্ছে আমি কোড শেফের 1100 বা 1200 রেটিং পর্যন্ত প্রবলেম সলভ করবো আগামী 3 মাসের মধ্যে। বাট 1 মাস পরে আপনি রুটিনটা চেঞ্জ করতে বাধ্য হবেন, যদি ওই 1 মাস কন্টিনিউসলি আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন আর কি, নিয়মিত 3 ঘন্টা প্র্যাকটিস করতে যদি আপনি পারেন, আপনি 1 মাস পরে রুটিন চেঞ্জ করে আপনার 3 মাসের জায়গাটাকে আপনি 2 মাস বানায় ফেলবেন তখন, ঠিক আছে। কারণ আপনি নিজের প্রোগ্রেসটা নিজে বুঝতে পারবেন। আপনি যখন একটা কন্টেস্টে যাবেন, দেখবেন আপনার ওই কন্টেস্টে 9টা প্রবলেম আছে, আপনি 3-4টা প্রবলেম সলভ করে ফেলতে পারতেছেন ডিভিশন 4 বা ডিভিশন 3 এর। এখানে ডিভিশন 4, আচ্ছা ডিভিশন বলতে কি বুঝে, ডিভিশন সম্পর্কে কি আপনারা জানেন? কন্টেস্টের রেটেড কন্টেস্টের ডিভিশন বলতে কি বুঝায় আসলে? আচ্ছা, নূরে আলম ভাই একটু বলেন তো। ডিভিশন 4টা মেনলি হচ্ছে ভাইয়া জুনিয়র লেভেল যারা আর কি, আর 3 to 1 এটা হচ্ছে একটু টাফ লেভেলের হয় আর কি, এটাই আর কি। হ্যাঁ, কোশ্চেন কি সেম থাকে? না মানে প্রথম যেমন ডিভিশন 4-এ যেটা থাকে, আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, আমি মেনলি ডিভিশন 4 আর 3-তে কম্পিট করার ট্রাই করি। আমি ফার্স্ট, সর্বোচ্চ ফার্স্ট 2টা বা 3টা মিলাইতে পারি আর কি, এর বেশি আমি আর আমার পক্ষে হয় না এটা আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে
আপনাদের কিন্তু বুঝতে হবে এই ডিভিশনের মানে কি বলে এটা কেরামতি বলা যায়, ডিভিশনের কেরামতিটা বুঝতে হবে, কারণ কন্টেস্ট রেটেড কন্টেস্ট আচ্ছা রেটেড এন্ড আনরেটেড দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝাই। রেটেড কন্টেস্ট মানে হচ্ছে আপনি একটা কন্টেস্টে যাবেন, বিভিন্ন অনলাইন যেহেতু কন্টেস্ট হয়, তো আপনি একটা সাপোজ আপনি কোড শেফের একটা কন্টেস্টে গেলেন, ওই কন্টেস্টটাতে আপনি যে কয়টা প্রবলেম সলভ করবেন আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনাকে হচ্ছে একটা মার্ক দিবে, ঠিক আছে, একটা রেট দিবে, রেট। ওই রেটটা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাড হবে, এন্ড ওই প্রোফাইলের রেটিং অনুযায়ী আপনার মানে রেটটা হচ্ছে কম্বিনেশন, প্রত্যেকটা কন্টেস্টের রেট গুলো কম্বাইন হয়, সামেশন হয়। এই সামেশন হইতে হইতে আপনার প্রোফাইলটাকে তারা আপডেট করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন আপনি যদি কোনো কন্টেস্টে খারাপ করেন তাহলে মাইনাস হবে, যদি ভালো করেন তাহলে প্লাস হবে, এটাই। তো এটা হচ্ছে রেটেড কন্টেস্ট। এন্ড আনরেটেড কন্টেস্ট হচ্ছে মাঝে মধ্যে কিছু কন্টেস্ট হয় ফেস্টিভ্যাল উপলক্ষে, ঠিক আছে। তো এই ফেস্টিভ্যাল উপলক্ষে যে কন্টেস্ট গুলো হয় এগুলোতে আপনি ভালো করলেও সমস্যা নেই, খারাপ করলেও সমস্যা নেই, এগুলো ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিসের জন্য আর কি, ঠিক আছে। তো রেটেড আনরেটেড দুই টাইপের কন্টেস্টই হয়, বাট আমি বলবো সবগুলো কন্টেস্টে পার্টিসিপেট করবেন। কন্টেস্টে পার্টিসিপেট করা মেইন লক্ষ্যটা থাকবে ম্যাক্সিমাম প্রবলেম সলভ করা, নট প্রোফাইলটাকে আপগ্রেড করা। প্রোফাইল অটোমেটিক আপগ্রেড হবে যদি আপনি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারেন ইন এ শর্ট টাইম, ঠিক আছে। আপনাকে অল্প সময়ের মধ্যে বেশি প্রবলেম সলভ করতে হবে, তাহলে রেটিং দেখবেন হুড় করে বাড়তেছে। আর আপনি যদি বেসিক প্রবলেম সলভ করতে গিয়ে 1 ঘন্টা লাগাই দেন তাহলে উল্টা মাইনাস খাবেন, ঠিক আছে। তো পেনাল্টির বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স, এটা আপনারা কন্টেস্ট করতে করতে বুঝে যাবেন। এক এক অনলাইন জাজে পেনাল্টি সিস্টেম এক রকম, মানে মাইনাস খাওয়াটাকে পেনাল্টি বলে আর কি। তো রেটেড এন্ড আনরেটেড যে কন্টেস্টে হোক না কেন আপনার টার্গেট থাকবে অ্যাজ এ বিগিনার হিসেবে পার্টিসিপেট করা, ম্যাক্সিমাম প্রবলেম গুলো সলভ করা, ঠিক আছে। এই মাইন্ডসেটটা থাকতে হবে। এন্ড কন্টেস্ট করার ক্ষেত্রে আরেকটা বিগিনার লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয়, যে কন্টেস্ট করার ক্ষেত্রে আমরা যেটা করি, কন্টেস্ট করতে গিয়ে আমরা র্যাঙ্কিং চেক করি। র্যাঙ্কিং চেক করে যখন দেখি আমার নাম মানে অনেক দূরে, তখন আসলে মোটিভেশনটা হারায় যাচ্ছে না, আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে আমার র্যাঙ্কিংটা উপরে উঠতেছে না। এই কারণে তখন দেখা যায় কি অনেকে জেদ করে বের হয়ে যায়, কন্টেস্ট করার মোটিভেশন পায় না, পরের কন্টেস্টে অ্যাবসেন্ট হয়ে যায়। এই কাজগুলো যখন করবেন তখন আসলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে, আপনি র্যাঙ্কিংটার দিকে ফোকাসই দিবেন না, র্যাঙ্কিং সবার শেষে দেখেন। র্যাঙ্কিং দেখে তো আপনার কোনো লাভ নেই, কারণ আপনার যে কন্টেস্টের সময়টা প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য ইম্পর্টেন্ট। ভার্সিটি অ্যাডমিশন তো সবাই দেন, তাই না? ভার্সিটি অ্যাডমিশনের সময় যখন আপনাকে 1 ঘন্টার জন্য একটা প্রশ্নপত্র দিয়ে বসায় দেয়, আপনার ঘাড়কে আপনি এদিকে সেদিকে ঘোরানোর সময় পান বা ঘোরানোর মতো সাহস কি আপনার হয়? হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আপনার মাথায় টেনশন থাকে যে আমি যদি একটা মিনিট সময় লস করি আমি চান্স নাও পাইতে পারি, এরকম একটা টেনশন আমাদের মাথার মধ্যে থাকে। তো এই সেম জিনিসটা আপনি হচ্ছে সিপিতেই করবেন, ঠিক আছে। আপনার সিপিতে যখন আপনি কন্টিনিউয়াসলি আপনার প্রোগ্রেসটা আনতে চাইবেন তখন র্যাঙ্কিং এর দিকে যদি ফোকাস দেন ডিপ্রেসড হয়ে যাবে, র্যাঙ্কিং এর দিকে ফোকাস দেওয়া যাবে না। আপনাকে ফোকাসটা দিতে হবে আপনার প্রবলেম সলভের উপরে, যে আপনি কয়টা প্রবলেম সলভ করতে পারতেছেন। পুরো 3 ঘন্টা 2 ঘন্টা বা যে কয় ঘন্টা কন্টেস্টে হবে পুরো সময়টা বসে থাকার অভ্যাস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ধৈর্য হারা হন আপনি কখনোই ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবেন না, ঠিক আছে। আহ আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যখন আইসিপিসি করতাম তখন আইসিপিসি তে এরকম হয়েছে যে একটা প্রবলেম মানে এটা কি বলে, এটা এটা ম্যাথমেটিক্স এর একটা প্রবলেম আর কি, খুবই সিম্পল নাম্বার থিওরি একটা প্রবলেম। জাস্ট হচ্ছে একটা এক বিয়োগ করতে হবে, এই এক বিয়োগটা করা নিয়ে মানে এক বিয়োগ করতে হবে এই লজিকটা আমাদের মাথায় আসতেছিল না। আমরা দুনিয়ার সব রকম সূত্র এখানে ফালাইছি, ঠিক আছে, মানে পার্শিয়ালি মিলে কিন্তু পুরোটা কোড মিলে না। তো এই একটা মাইনাস করতে হবে, এইটার জন্য আমাদের 2 ঘন্টা বসে থাকা লাগছে, ঠিক আছে। আমরা অন্যান্য প্রবলেম পড়তেছি, স্টেটমেন্ট মিলাচ্ছি, লজিক মিলাচ্ছি, কিন্তু ওই আপনার হচ্ছে এক মাইনাস করতে হবে ওইটা কিন্তু আমরা মানে আমাদের মাথায় আসতেছিল না। তো পরে কি ভেবে যেন আমরা এক মাইনাস করে সাবমিট দিলাম, সাকসেসফুলি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে পুরো সময়টা বসে থাকতে হবে। এখন আমরা যদি বসে না থেকে বের হয়ে যেতাম বা আমরা যদি প্রবলেমের দিকে নাই যেতাম তাহলে কিন্তু এটা সলভ হইতো না, তাই না? আবার এরকম হয় দেখবেন যে আপনি একটা প্রবলেম এখন প্র্যাকটিসের জন্য সলভ করতেছেন, ওই প্রবলেমটা এখন কোনোভাবেই সলভ হচ্ছে না, ঠিক আছে। ওই প্রবলেমটা পরবর্তীতে আমরা ধরিই না বা আমরা চিন্তাই করি না। বাট টু বি অনেস্ট আপনি ওই সেম প্রবলেমটায় আপনি হচ্ছে একটু লজিক গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার ঘুমানোর সময়, আপনি বই পড়ার সময়, আপনি যে কাজটা করতেছেন, আড্ডা দিচ্ছেন, আপনাকে এরকম করতে হবে আপনি যেই সিচুয়েশন আছেন না কেন সবসময় আপনার মাথার মধ্যে প্রবলেম গুলো
ঘুরতেছে, লজিক গুলো ঘুরতেছে, এন্ড দেখবেন একটা সময় পরে যেটা পারতেছেন না ওই কোডটা আপনি হচ্ছে মিলাই ফেলতে পারবেন, লজিকটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আসলে করতে হয়। এন্ড প্রচুর পরিমাণে হচ্ছে আর্টিকেল পড়তে হবে। ঠিক আছে, আর্টিকেল যত বেশি পড়বেন তত বেশি দেখবেন নতুন নতুন জিনিসগুলো জানতে পারবেন, কারণ প্রোগ্রামিং জগতে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটেড জিনিসপত্র আসতেছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি আপনি এই ল্যাঙ্গুয়েজটা এখন শিখতেছেন, C++ এর অনেকগুলো ভার্সন চলে আসছে। C++ আমরা যখন করতাম 14, তারপর হচ্ছে আপনার এরপর আসলো কি 17, এরপরে 20, 20-এর 2টা ভার্সন আসছে, 17-এর 2টা ভার্সন আসছে, এরকম কিন্তু আসলে আসতেছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, 20 যে আসছে এটা আমি জানতামই না, কয়েকদিন আগে দেখছি, ক্লাস নিতেছিলাম তখন আমি দেখলাম যে C++ এর 20 আসছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ধরে রাখতে হবে, তাহলেই দেখবেন যে আসলে নিজের মধ্যে যে প্রোগ্রেসটা আছে এটা কিন্তু খুব দ্রুত আপনাদের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে দেখাচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং সাথে কানেক্টেড ছিলেন, সি পারেন, C++ মোটামুটি অনেকে জানেন, এটা দেখলাম। তো আমরা হচ্ছে এখন একটা কোডে যাব, বেসিক জিনিসপত্র আমি দেখাইলাম না, যে ডাটা টাইপ এগুলো কি হ্যান ত্যান, এই জিনিসগুলো যেহেতু আপনারা জানেন সময় নষ্ট করার কোনো মানে নেই। আমরা হচ্ছে এখন একটা কোডে যাব, একটা সিম্পল কোড, জাস্ট বেসিক। আমরা হচ্ছে একদমই বিগিনার যারা, এখানে অ্যাবসলিউট বিগিনার যারা, ঠিক আছে, তাদেরকে ধরে আসলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব কিভাবে একটা প্রবলেমের, বিশেষ করে মুবিন ভাই বলছিল যে আসলে প্রবলেম সলভিংটা কি, এটাই উনি আসলে বুঝতে মানে পারতেছে না, যে আসলে ওনাকে এখন ভার্সিটিতে শর্টিং করাচ্ছে, তো শর্টিংটা কেন লাগবে এটাই উনি আসলে এখনো বুঝতে পারতেছে না। তো ওই হিসাবে আমরা আসলে প্রবলেমটা সলভ করব, এন্ড আমি পড়াবো এরকম না, আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা সবকিছু বলবেন, আমি জাস্ট ওই অনুযায়ী কাজ করবো, দ্যাটস ইট। ঠিক আছে, তো চলেন আমরা একটা প্রবলেম সলভ করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, হাউ টু বিল্ড এ লজিক। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আনমিউট করে বলেন একটু, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কোড শেফ অনেকে চিনেন, তারপর আমি অ্যাবসলিউট বিগিনার যারা তাদেরকে বলতেছি, কোড শেফ লিখে অনলাইনে সার্চ করবেন, তাহলে হবে codechef.com। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টার্টআপ আর কি, ইন্ডিয়ান অনলাইন জাজ। ইন্ডিয়াতে অনেকগুলো, হ্যাকার র্যাঙ্ক ইন্ডিয়ার, কোডশেফ ইন্ডিয়ার, ঠিক আছে, ইন্ডিয়াতে অনেকগুলো অনলাইন জাজ আছে খুব ভালো ভালো। তো এখানে আসলে আপনার প্রোফাইলটা খোলার পর এটা হোম পেজ আর কি, এখানে অনেক রকম টাইপস দেখবেন। তো প্র্যাকটিসের জন্য বেসিক্যালি এই নেভিগেশনের এই বারটাতে যাবেন আর কি, হ্যাঁ প্র্যাকটিস এটাতে যাবেন। আর কন্টেস্ট যদি করতে চান, রেটেড কন্টেস্ট, আপনি এখানে প্রোফাইলটা আপনার আপলোড করবেন, তাহলে কম্পিটে যাবেন। কম্পিটটা আমি একটু যদি দেখাই, কম্পিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসলে আপনি কি পাবেন, এখানে আসলে আপনি হচ্ছে যে আপকামিং কন্টেস্টে একটা আপডেট পাবেন। ঠিক আছে, তো এই যে এখানে হচ্ছে নেক্সট কন্টেস্ট ওদের 19 তারিখ, ওদের ওয়েডনেসডে তে হচ্ছে সব কন্টেস্ট হয়, এর বাইরে কোনো কন্টেস্ট ওরা রাখে না, যদি ইমার্জেন্সি ওরা কোনো কন্টেস্ট না ফেলে আর কি। যেমন ধরেন নিউ ইয়ার শেষ হয়ে যাচ্ছে, নিউ ইয়ার শুরু হচ্ছে, ঠিক আছে, কোন একটা ফেস্টিভ্যাল উপলক্ষে ওরা হচ্ছে একটা কন্টেস্ট দিল, তখন এটা ওয়েডনেসডের বাইরে হয়। বাট ওদের যত রেটেড কন্টেস্ট আছে সবগুলো কিন্তু ওয়েডনেসডে বুধবারে হয়, রাত 8:30টায় শুরু হয় আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপকামিং কন্টেস্টের আপডেট গুলো পাবেন। এন্ড এখানে গেলে ফার্স্ট কন্টেস্ট মানে এর আগে যত কন্টেস্ট সবগুলো কন্টেস্টের প্রবলেম পাবেন, এন্ড এই কন্টেস্টের প্রবলেম গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে গেলে এই যে এখানে ডিভিশন অনুযায়ী আপনি কিন্তু আপনার কন্টেস্ট গুলো প্রবলেম দেখতে পাবেন। ডিভিশন 4-এ ক্লিক করেন, সবগুলো প্রবলেম এই যে আপনার সামনে চলে আসছে, ট্রায়াঙ্গেল চেকিং, 2 বক্সেস, অর্ডার ডিস্টেন্সেস। ঠিক আছে, এখানে সব রকম প্রবলেম চলে আসছে, কতটুকু কোনটা সবচেয়ে ইজি সেটাও কিন্তু দেখতে পাবেন এখানে। ঠিক আছে, প্রথমটা ইজি, 34,000 মানুষ সাবমিট করছে, এটার অ্যাকুরেসি হচ্ছে আপনার 78.85%, এটার একটু কম, এটা যে এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ সাবমিট মানে সাকসেসফুলি সাবমিট করতে পারছে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রত্যেকটা কোড আছে, এখানে ক্লিক করলে আবার এটার ভেতরে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে এই যে প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে আপনার এখানে আছে। তো এগুলো দেখে আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে। আপনি যখন কন্টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে প্রবলেম সলভ করে সাবমিট করবেন, এটাকে আপ সলভ বলে। ঠিক আছে, এটার জন্য এই যে কন্টেস্টের এই কন্টেস্টের প্রবলেমটা আপনি যদি সলভ করে এখানে সাবমিট করেন, আপনার এটার জন্য কোনো মার্ক অ্যাড হবে না, কারণ কন্টেস্টের রেটিং গুলো কন্টেস্ট চলাকালীন সময়ের মধ্যে হয়। ঠিক আছে, তো এখানে দেখেন প্রত্যেকটাই, দেখেন প্রত্যেকটাতে হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে সেম সিনারিওতে নিয়ে যাবে। ঠিক আছে, এভাবে চাইলে আপনারা আগের কন্টেস্ট গুলোর প্রবলেম গুলো এক্সপ্লোর করতে পারেন, আর আপকামিং কন্টেস্টের ডিটেলস গুলো এখানে। ঠিক আছে, এখানে একটা জিনিস হচ্ছে কোড শেফে যেটা হয়, হ্যাঁ শেফটা কেন দেখাচ্ছে, কারণ আমি বিগিনার ফ্রেন্ডলি চিন্তা ভাবনা করে দেখাচ্ছি আর কি। আচ্ছা এখানে নাই, আমি আগেরটা থেকে যেটা থেকে দেখে এটা ব্যাকে যাই। দেখেন এই যে এখানে আসার পরে ডিভিশন 2, ডিভিশন
1 2 3 4 চারটা ডিভিশন দেখাচ্ছে। একটু আগে হচ্ছে ওই যে নূর ভাইয়া বলছিল যে হচ্ছে ডিভিশন 4 সবচেয়ে ইজি, এবং আস্তে আস্তে কিন্তু এটা মানে ভার্সনটা হচ্ছে হার্ড হইতে থাকে। ঠিক আছে, ডিভিশন 4 থেকে ডিভিশন 3 একটু হার্ড, ডিভিশন 3 থেকে ডিভিশন 2 একটু হার্ড, ডিভিশন 2 থেকে ডিভিশন 1 একটু হার্ড। আমি একটা কোশ্চেন করছিলাম যে প্রবলেম কি সেম থাকে কিনা, কিছু প্রবলেম সেম থাকবে। ঠিক আছে, ডিভিশন 4 এর যে প্রবলেম ওইটা এখান থেকে দুই একটা প্রবলেম দেখবেন ডিভিশন 3 তেও আছে, এখান থেকে দুই একটা প্রবলেম ডিভিশন 2 তেও আছে, এখান থেকে কিছু ডিভিশন 1 এও আছে। ঠিক আছে, বাট একটু চেঞ্জ করে দিতে পারে, লজিকটাতে একটু আহ, অন্য কিছু মাল মশলা ঢুকাইতে পারে আর কি। ঠিক আছে, এর বাইরে তেমন কিছু না। এন্ড এখানে ডিভিশন 4 কখন আপনি দিতে পারবেন, যখন মনে করেন আপনার আপনার কোনো রেটিং নাই। ঠিক আছে, আপনার কোনো রেটিং নাই, তখন আপনি হচ্ছে কন্টেস্ট করতে যাচ্ছেন, মানে আপনি একদমই নিউবি, একদমই স্টার্টার একটা পয়েন্টে আছেন। ঠিক আছে, আপনি এর আগে কখনো কন্টেস্ট করেন নাই, আপনার পয়েন্ট 0, আপনার কোনো রেটিং নাই, তখন আপনি ডিভিশন 4 করতে পারবেন। এন্ড কন্টেস্ট করতে করতে এই যে বললাম যে আপনার পারফরমেন্সটা হচ্ছে সামেশন হইতে হইতে প্রোফাইলটা আপগ্রেড হবে, and যতক্ষণ না 1399 পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি শুধু ডিভিশন 4 যেতে পারবেন। ডিভিশন 3 2 1 এগুলোর প্রবলেম আপনি দেখতে পারবেন না, কন্টেস্ট চলাকালীন সময়ে প্রবলেমগুলো দেখতে পারবেন না। ঠিক আছে, যখন আপনার রেটিং আচ্ছা এই পর্যন্ত যখন থাকবে তখন আপনার রেটিংটা হচ্ছে, এই যে রেটিং তো এটাই বোঝাচ্ছে যে 1399 নিচে, 0 থেকে 1399 পর্যন্ত আপনার রেটিংটা থাকলে ডিভিশন 4 এ যাবেন। আর এই রেটিং এ থাকলে আপনার প্রোফাইলের আপগ্রেডেশন যে টাইটেল সেটার নাম হবে স্টার 1 স্টার। ঠিক আছে, তারপর আপনি হচ্ছে এখানে চলে আসবেন, এখানে আসলে আপনার হচ্ছে ডিভিশন 3 তে, মানে আপনার 1400 থেকে শুরু করে 1599 এই রেটিং এর মধ্যে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনি ডিভিশন 4 করতে পারবেন, ডিভিশন 3 ও করতে পারবেন। মানে তখন আপনার এইটা আনলক হয়ে যাবে, আপনি দুইটা কন্টেস্টে যেটাতে ইচ্ছা সেটাতে পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি এটাতে আসবেন তখন আপনার এটা আনলক হয়ে যাবে, তিনটার যে কোনো একটাতে আপনি করতে পারবেন। আবার যখন এটাতে আসবে তখন আপনার জন্য সবগুলোই আনলক, আপনার যেটা মন চায় সেটাতে আপনি গিয়ে পার্টিসিপেট করেন, নো প্রবলেম। ঠিক আছে, এইটা এই সিনারিওটা কিন্তু আবার কোড ফোর্সেস সেম না। ঠিক আছে, কোড ফোর্সেস আবার অন্যরকম। তো এক একটাতে আসলে এক এক রকম, অ্যাড কোডারের সিস্টেম এক এক রকম হয়, আপনার লিড কোডের সিস্টেম এক এক রকম হয়, এক একটা সিস্টেম হচ্ছে এক এক রকম। কন্টেস্ট কিভাবে করবেন সেটা আমি দেখাই দিলাম আর কি। ঠিক আছে, আর কন্টেস্টের যখন করবেন তখন হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম যেটা সেটা যত দ্রুত সম্ভব কম সময়ের মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে পুরো সময়টা 3 ঘন্টা যদি কন্টেস্ট হয় 3 ঘন্টা বসে থেকে আপনাকে কন্টেস্টের প্রবলেম গুলো পড়তে হবে। আপনি একটাও সলভ করতে পারেন নাই, হতাশ হওয়ার কিছু নাই, প্রত্যেকটা প্রবলেমের স্টেটমেন্ট গুলো পড়াশোনা করেন। স্টেটমেন্টটা পড়াশোনা করলেই একটা একদিন আপনার কাছে আপনার মন চাইবে যে আমি এই প্রবলেমটা একটু সলভ করি। ঠিক আছে, আপনার প্রথম দিনে প্রবলেম সলভ করা লাগবে না, শুধু পড়েন, স্টেটমেন্টটা পড়েন। স্টেটমেন্ট বলতে কি বুঝায় তো জানেন? স্টেটমেন্ট বলতে কি বুঝায়? হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্ট বলতে ভাই ইয়া বোঝায়, ওটাকে কন্ডিশন, কন্ডিশন কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন বলতে হচ্ছে মেইনলি লজিকটা যেখানে থাকে আর কি, সিনারিওটা। ঠিক আছে, সিনারিওটা, এই সিনারিওটাই হচ্ছে আলটিমেটলি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা পড়ে আপনাকে লজিকটা বের করে আনতে হবে। এরপর স্টেটমেন্টের নিচে কিছু স্যাম্পল দেওয়া থাকে ইনপুট আউটপুটের জন্য, আপনাকে একটু হেল্প করে আর কি। এটা ইনপুট আউটপুটটা দেখে আপনাকে হচ্ছে বুঝতে হবে যে আসলে আলটিমেটলি আপনাকে এখন কিভাবে এই লজিকের অ্যাপ্রোচটা নিতে হবে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা হচ্ছে আপনাকে পড়তে জানতে হবে। যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার একদিন মনে চাইবে একটা প্রবলেম সলভ করি। আর যদি স্টেটমেন্ট পড়ার ধৈর্য না থাকে তাহলে আপনি যতই প্রবলেম সলভার হন না কেন একটা সময় যাওয়ার পরে মোটিভেশন হারায় ফেলবেন। ঠিক আছে, আমরা অনেকেই প্রবলেম স্টেটমেন্ট করতে চাই না। ঠিক আছে, স্টেটমেন্ট বড় হইলে পড়তে চাই না, স্টেটমেন্ট মানে কঠিন হইলে ওইটা টাচ করতে চাই না। নো, এটা করলে আসলে আলটিমেটলি কোনো প্রোগ্রেস হবে না। ক্লিয়ার? এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা প্রবলেম সলভিং এ চলে আসি। তো এখানে আমি কম্পিটের জায়গাটা দেখালাম, এখন প্র্যাকটিসের জায়গাটা একটু দেখাই। প্র্যাকটিসের জায়গাটাতে যদি আমরা আসি তাহলে কি দেখাচ্ছে, এখানে একটা সাব নেভিগেশন তৈরি হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিসের জায়গাটা এটা কিন্তু কম্পিটে আসার পরে হয় না। দেখেন, কম্পিটে আসার পরে কোনো সাব নেভিগেশন নাই, বাট এখানে প্র্যাকটিসে আসলে একটা সাব নেভিগেশন তৈরি হবে। ঠিক আছে, চলে আসবে। এখানে বিভিন্ন টপিক, যেমন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চান, এখানে সি প্লাস প্লাস প্র্যাকটিস করতে পারেন। এখানে 206টা প্রবলেম আছে বিগিনার লেভেলের, আপনি শুধু সি প্লাস প্লাস সাবমিট করতে পারবেন, অন্য কোনো প্রবলেম নিয়ে সাবমিট করতে পারবেন না।
মানে ল্যাঙ্গুয়েজে সাবমিট করতে পারবেন না। এখানেও সেম, পাইথন অনলি পাইথনের জন্য, জাভা অনলি জাভার জন্য, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিগিনার ডিএসএ, এখানে ডাটা স্ট্রাকচারের বেসিক কিছু ফাংশন কি বলে টপিকের হচ্ছে প্রবলেম দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা দেখবো একটু পরে। ডাটা স্ট্রাকচার এখানে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল, লিঙ্ক লিস্ট, তারপর স্ট্যাক ইউজ, ঠিক আছে, 2D অ্যারে বা ম্যাট্রিক্স, তারপর হচ্ছে হিপস, এগুলো আছে আর কি। অ্যালগরিদমে গেলে সার্চিং, শর্টিং, গ্রিডি, তারপর হচ্ছে আপনার অ্যারে স্ট্রিং এর একটু ডাইনামিক লেভেলের প্রবলেম এখানে আছে, 2 পয়েন্টার্স, তারপর হচ্ছে নাম্বার থিওরি, ডিপি, এগুলো আছে। ডিফিকাল্টি এগুলো হচ্ছে আপনার 500 মানে রেটিং আর কি, প্রবলেমের রেটিং, ঠিক আছে। তো এই কোড শেফে হচ্ছে রেটিংটা শুরু হয় 200 থেকে, আর কোড ফোর্সেস এর রেটিংটা শুরু হয় 800 থেকে। হ্যাঁ, তো আবার বি ক্রাউডে হচ্ছে আপনার লেভেল 1 এখান থেকে শুরু হয়। তো এখানে হচ্ছে আপনার 500, এখানে 200 থেকে 500 রেটিং এর যত প্রবলেম সবগুলো আছে, 111টা প্রবলেম, এগুলো সব চাইলে আপনি সলভ করতে পারেন। এখানে 500 থেকে 1000 রেটিং এর প্রবলেম আছে, এগুলো আছে। এখানে কিন্তু মিক্স, মানে টপিক আলাদা আলাদা না, কিন্তু এখানে মিক্স প্রবলেম। এখানে সার্চিং এর প্রবলেম আছে, শর্টিং এর প্রবলেম আছে, এখানে আপনার স্ট্রিং এর প্রবলেম আছে, অ্যারের প্রবলেম আছে, সবকিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। লজিকটা হচ্ছে সিম্পল লজিক দিয়ে আপনাকে সলভ করতে হবে। ক্লিয়ার? রেটিংটা হচ্ছে এটা বুঝে আর কি। এরপরে বাকিগুলো তো বুঝতে পারতেছেন। স্টার স্টার ওয়াইজ মানে পাঁচ, এটা হচ্ছে স্টার বলতে ধরেন এখন ওই যে বললাম যে আপনি একদমই বিগিনার, একটু আগে যে দেখালাম কন্টেস্টে যে আপনি একদমই বিগিনার, আপনি হচ্ছে শুধু ডিভিশন 4 করতে পারেন, আপনি ডিভিশন 3 তে যেতে পারতেছেন না। তো ডিভিশন 3 তে যাওয়ার জন্য কিছু স্পেসিফিক প্রবলেম এখানে দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করলে আপনার লজিকের মানে থিঙ্কিং লেভেলটা একটু আপগ্রেড হবে আর কি, ঠিক আছে। ডাইনামিক লজিক বিল্ড করা শিখতে পারবেন। ওই লেভেলের কিছু প্রবলেম এখানে দিয়ে দেওয়া হয়েছে রেটিং হয়েছে। আপনার 1 স্টার থেকে এখন 2 স্টারে যাবেন, 2 স্টার থেকে কিভাবে 3 স্টারে যাবেন, এগুলো আর কি। ক্লিয়ার? আর ইন্টারভিউ কোশ্চেন এটা তো বলার কিছু নাই। আদার্স এখানে আদার্স কিছু প্র্যাকটিসের প্রবলেম আছে, কোম্পানি ওয়াইজ অ্যাডভান্স কোডিং, ঠিক আছে। এখানে পাইথন পাইথন দিয়ে আর কি কিছু ডাইনামিক প্রবলেম দিচ্ছে আর কি সলভ করার জন্য। যাই হোক, এখন এগুলো আমি বুঝাই দিলাম, এগুলো নিয়ে আপনারা হচ্ছে পরে আরো ইন ডিপতে মানে একটু এক্সপ্লোর করেন, তাহলে হচ্ছে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখন জাস্ট ডিফিকাল্টি ওয়াইজ, যেহেতু আমরা জাস্ট সিম্পল একদম বিগিনার লেভেলের কিছু প্রবলেম আমরা সলভ করবো, ওটা সলভ করে আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে আলটিমেটলি আমাদের কিভাবে লজিকটা বিল্ড করতে হয়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আহ কাকে নিব? আচ্ছা, রাফসান ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমার ক্লাস পুরোটা শুনছেন না এখন জি পর্যন্ত? ভাই, কথা শুনেছি যেগুলো ভাইয়া। ওকে, আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো আর কি। হ্যাঁ, তো এতক্ষণ তো আমি অনেক কিছু বললাম, বকবক করলাম। তো আমি এখন হচ্ছে আপনার স্টুডেন্ট, আপনি আমার টিচার। আপনি এখন পুরো স্টেটমেন্টটা পড়বেন, পরে আলটিমেটলি কি বুঝছেন এটা জাস্ট আমাদেরকে একটু বলবেন আর কি, ঠিক আছে। জাস্ট পড়বেন, রিডিং করবেন, এরপর আপনি কি বুঝছেন, আপনার মাথায় কতটুকু ধরছে জাস্ট আমাদেরকে শেয়ার করবেন, দ্যাটস ইট। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, পড়েন। জোরে পড়বো, পড়ে শোনাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে পড়েন, আমরা পড়ার পরে কি বুঝলেন সেটা একটু আমাদেরকে বলবেন আর কি। The Cricket World Cup has started in Sheffield. There are many teams participating in the group stage matches. Any team that scores 12 or more points in the group stage matches qualifies for the next stage. You know the score that a particular team has scored in the group stage matches determine if the team has qualified for the next stage or not. কি বুঝলেন? এখানে ভাই একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলা হচ্ছে। হুম। এখানে বিভিন্ন টিম পার্টিসিপেট করছে। যে টিম বা কোনো টিম যদি 12 স্কোর করে বা এর চেয়ে বেশি স্কোর করে তাহলে এটা পরবর্তী রাউন্ড মানে গ্রুপ স্টেজের পরবর্তী রাউন্ডে আর কি কোয়ালিফাই করবে। হুম, রাইট, ঠিক আছে। আপনি তো এটা বললেন, এখন আমি আরেকজনকে ডাকবো। ভাইয়া এটা হলো ইফ এলস স্টেটমেন্ট। হ্যাঁ, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে পড়াশোনা হবে, ঠিক আছে। ফারজানা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা,
আমাদের হচ্ছে রাফসান ভাইয়া পুরো স্টেটমেন্টটা পড়ে বুঝাইলো। হ্যাঁ, তো স্টেটমেন্টটা কি আপনার কাছে কি মনে হচ্ছে, উনি যে লজিক বা যে থিওরিটা আমাদেরকে বুঝাইলো আর কি, সেটা কি ঠিক আছে? হ্যাঁ, সেটা ঠিক আছে। এ জায়গায় হচ্ছে যে টিম 12 পয়েন্টের বেশি পাবে তারা হচ্ছে পরবর্তী স্টেজে যাবে, আর 12 পয়েন্টের কম পাইলে আর যাইতে পারবে না। আরেকবার বলেন, কত পয়েন্ট? 12 পয়েন্ট। শিওর? হ্যাঁ। 100%? জি ভাই। রাফসান ভাই, আপু বলতেছে 12 পয়েন্ট পাইলে সে হচ্ছে পরের ম্যাচে যাইতে মানে স্টেজ যেতে পারবে, 12 কম পাইলে যেতে পারবে না, ঠিক আছে? রাফসান ভাইয়া, আচ্ছা যাই হোক, রাফসান ভাইয়া তো শুনতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে শুনতে পাচ্ছে না। আমি যেটা বলতেছি, এই যে এই জায়গাটাতেই জাস্ট হচ্ছে আমার লজিক, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু পুরোটা একটা স্টেটমেন্ট, তাই না? একটা সিনারিও। আপনি যখন স্টেটমেন্টটা পড়তেছেন, আপনার কল্পনার একটা জগৎ তৈরি হইতেছে, এটাকে সিনারিও তো আমরা বলি, তাই না? এই সিনারিওর থেকে আপনাকে লজিকটা বের করতে হচ্ছে। জাস্ট আপনার কি করতে বলছে যে একটা ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপে হচ্ছে অনেকগুলো গ্রুপ মানে স্টেজ থাকবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে গ্রুপ স্টেজ। এন্ড এখানে হচ্ছে আপনাকে অনেক টিম আছে, যেই টিমগুলো হচ্ছে 12 বা তার বেশি পয়েন্ট পাবে, তাদেরকে হচ্ছে আমরা কি করব, পরবর্তী স্টেজের জন্য কোয়ালিফাই করব। আদারওয়াইজ সে হচ্ছে কোয়ালিফাই করতে পারবে না, সে হচ্ছে গ্রুপ স্টেজ থেকে বাদ। রাইট? এটা তো আমরা মোটামুটি যারা খেলা দেখি সবাই তো বুঝি। এই যে একটা স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট থেকে আমরা একটা লজিক বের করলাম। এই জায়গাটাতে এখন আপনাকে এই পুরো সিনারিওটাকে কোডের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এই যে এই লাইন থেকে আপনি জাস্ট লজিকটা বের করলেন, এই লজিকটা দিয়ে আপনাকে হচ্ছে এখন একটা কোড করতে হবে, সেটা আপনি যেই ল্যাঙ্গুয়েজ চান সেটা দিয়ে করতে পারেন, নো প্রবলেম। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে আসবেন, এখানে আসার পর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি হচ্ছেন যেই এই লজিকটা মিলাইছেন, সেম লজিকটা হচ্ছে আপনাকে এখন এখানে কোড করে দেখাইতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আহ এইটা একদম বিগিনার লেভেল একটা প্রবলেম। এইটা কিন্তু আমরা হচ্ছে সলভ করতে, আমরা হচ্ছে মুখে মুখে সলভ করতে পারবো, কিন্তু একটু ক্রিটিক্যাল প্রবলেম হইলে কিন্তু তখন আমরা মুখে মুখে এটা আনসার মিলাতে পারবো না। তাহলে এটা সলিউশন কি? আমাকে খাতা কলম ইউজ করতে হবে, আমার প্রত্যেকটা লজিক খাতায় লিখতে হবে, ঠিক আছে? আমাকে এই যে একটা পয়েন্ট আমি বের করলাম যে এনি টিম দ্যাট স্কোরস 12 অর মোর, ঠিক আছে? আপনাকে এটাই খাতায় লিখতে হবে যে যে কোনো টিম 12 বা তার বেশি পাইলেই সে হচ্ছে কোয়ালিফাই হবে, আদারওয়াইজ সে কোয়ালিফাই হবে না। এটা খাতায় লিখে রাখলে অটোমেটিক স্টেটমেন্ট বা লুপের যেই লজিকটা সেটা হচ্ছে অটোমেটিক আপনার মাথার মধ্যে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপু ঠিক বলছেন, থ্যাংক ইউ সো মাচ। রাফসান ভাইয়া, কুতুব ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া তো পরিচিত হয় নাই। ভাই কোন ইউনিভার্সিটিতে আছেন এখন? পিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। ট্রাস্ট ইউনিভার্সিটি, আচ্ছা ঠিক আছে। তো এই যে স্টেটমেন্ট আমরা পড়লাম, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, কোডিং করা হয় মানে প্রোগ্রামিং করা হয়? জি। আচ্ছা, আহ, কোন ল্যাঙ্গুয়েজে বেশি করেন? সি প্লাস প্লাস। আচ্ছা, কতদিন ধরে করেন? 1 বছর। তাইলে আপনারা ধরে লাভ নেই, আপনি সব পারেন, আপনাকে ধরে লাভ নেই, যে পারে না তারা ধরে। শেখ তাসিন রহমান, শুনতে পাচ্ছেন? তাসিন ভাইয়া, আচ্ছা সুবোধ ভাইয়া শুনতে পাচ্ছেন? সুবোধ ভাইয়া, আপনারা ভয় পাচ্ছেন কেন বুঝলাম না তো, ভয় পাওয়ার কি আছে? অনমিউট করেন, কথা বলেন। সিএম, সিএমটা কে? আপনার পরিচয়টা একটু দিয়েন তো ভাই, একটু আনমিউট করে। আপনারা খুবই ভয় পান, এত কনফিডেন্স লো হলে কেমনে হবে? ভাই আমাদেরকেই ধরেন, কি করবেন? আচ্ছা মুবিন ভাই, আনমিউট করেন একটু। জি ভাইয়া।
লজিকটা বুঝতে পারছেন এখানে কি হ্যাঁ হয়েছে? হ্যাঁ সব বুঝতে হ্যাঁ, আপনার যে জায়গায় কনফিউশন ওগুলো এখন ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো কোডটা এখন আপনিই করবেন। সি প্লাস প্লাস তো পারেন নাকি? হ্যাঁ পারি আচ্ছা পারি। ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো আমার অ্যাপ্রোচটা কি হবে? আমি তো এখানে লজিকটা মিলাইলাম তাই না? লজিকটা মেলানো শেষ, এখন আমার অ্যাপ্রোচটা কি হবে? আমি কিভাবে আসলে কোডটা করব? এটা করব হলো ইফ ইল স্টেপ। তো ইফ 12 অর মোর, প্রথমে ইন্টিজার হিসেবে একটা এক্স নিব, তাহলে যদি এক্স যদি 12 অর মোর, মানে 12 গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, 12 অর ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু, সমস্যা না। তাহলে তাহলে সি আউট হলো সি আউট হবে ইলস ইলস নট, আচ্ছা রাইট, if এর মধ্যে হলো সিলেক্টেড আর ইলস হবে নট ইকুয়াল। হ্যাঁ এক্স্যাক্টলি। আমার অ্যাপ্রোচটা হচ্ছে কি জাস্ট ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমার অ্যাপ্রোচটা নিতে হবে, তাই না? এখানে আমাদের কোনো লুপ চালানোর দরকার আছে এখন না। পর্যন্ত না, স্টেটমেন্টে এখন পর্যন্ত নাই, ঠিক আছে? তো এখন আমাকে পুরো টোটাল আমার যে কনসেপ্ট আমি সাজাইলাম এই কনসেপ্টটা এখন আমাকে 100% এনশিওর হইতে হবে, তারপর আমি হচ্ছে মানে কোডটা শুরু করব। 100% এনশিওর হওয়ার জন্য আমাকে এই যে ফরম্যাট গুলো পড়াশোনা করতে হবে একটু, এগুলো ফেলে দেওয়া যাবে না, এই পুরোটা ফরম্যাট আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? স্যাম্পল পর্যন্ত। তাহলে চলেন আমরা একটু পড়ি। এখানে ইনপুটে কি বলছে যে আপনার, আচ্ছা মবিন ভাই পড়েন, এই ইনপুট ফরম্যাটটা পড়েন। ইনপুট ফরম্যাট এটা কেমন? প্রথমে হ্যাঁ পড়েন, আপনি রিডিং করে যেটা বুঝবেন সেটাই বলেন, সমস্যা নেই, ভুল হইলেও কোনো সমস্যা নেই। the first and only line of input consists of an integer x, denoting the total points scored by the given team in the group stage message. তাহলে the first only line out in input integer হিসেবে আমি x নিব, তাহলে integer হিসেবে x নিব, তো denoting the total points, যদি টোটাল পয়েন্টসে আমি টোটাল হ্যাঁ, পয়েন্ট এখানে 12 গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হলো আমার টোটাল পয়েন্টের বেশি। হ্যাঁ ওইটা হচ্ছে লজিক, ঠিক আছে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এখানে বলতেছে যে ফার্স্ট এন্ড অনলি লাইন, মানে আপনি যে একটা ইনপুট নিবেন, ইউজার থেকে একটা ইনপুট নিবেন, এই ইনপুটের একটা লাইনের মধ্যেই আপনাকে জাস্ট একটা ইন্টিজার এক্স নিতে হবে, ঠিক আছে? এন্ড এই ইন্টিজার এক্সটা কি ডিনোট করতেছে যে এটা আসলে এই এক্স এর যে মান সেটা হচ্ছে একটা টিমের টোটাল পয়েন্ট, ঠিক আছে? সাপোজ ধরেন এক্সটা হচ্ছে বাংলাদেশের পয়েন্ট কত? 0, তাই না? নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো 1 পয়েন্ট পাইছিল নাকি? তো এই এক্সটা হচ্ছে বাংলাদেশের ওই চ্যাম্পিয়ন্স ট্রফির টোটাল পয়েন্টটা, গ্রুপ স্টেজ ম্যাচ শেষ হওয়ার পরে যে পয়েন্টটা ছিল 1, সেটা বুঝে গেছে? এন্ড এই এক্স দিয়ে আপনাকে হচ্ছে সে গ্রুপ স্টেজে যেতে পারবে কি পারবে না সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি মুবিন ভাই? জি, সি আউটে ইয়েস আর ইলসে হলো সি আউটে নো, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। আমি ইউজার থেকে ইনপুটটা নিব কিভাবে? শুধু এক্স এর মাধ্যমে ইনপুটটা নিব, এক্স এর যে মান সেটা হচ্ছে টিমের টোটাল পয়েন্ট, এন্ড এটা দিয়ে আমাকে বের করতে হবে যে এটা সেই গ্রুপ স্টেজে যাবে কি যাবে না। দ্যাটস ইট। আমার ইনপুট ফরম্যাটটা এভাবে আমাকে বুঝে নিতে হয়েছে। ওকে ফাইন। এখন আউটপুটটা কি হবে? আমি ইনপুটে নিলাম এক্স এর মান, আমি যা ইচ্ছা তাই নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আউটপুটটা কেমনে আসবে? এই যে আমার ইয়েস নো আসবে নাকি কোয়ালিফাইড নট কোয়ালিফাইড এরকম কিছু একটা আসবে, সেটাই এই আউটপুট ফরম্যাটে লেখা থাকে। আপনাকে লিখতে বলছে যে আউটপুট ইয়েস if the team has qualified for the next stage. টিমটা যদি হচ্ছে পরবর্তী স্টেজে যায় তাহলে আপনাকে আউটপুটটা আসতে হবে আপনার ডিসপ্লেতে ইয়েস যদি আসে তাহলে বুঝতে হবে টিমটা কোয়ালিফাইড হয়েছে, আর যদি নো আসে তাহলে বুঝতে হবে যে কোয়ালিফাইড হয় না, সে বাদ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ইউ মে প্রিন্ট ইচ ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং ইন আপার কেস অর লোয়ার কেস। ফর এক্সাম্পল ইয়েস ইয়েস ইয়েস, দেখেন ইয়েস এর কতগুলো ভেরিয়েশন এখানে দিচ্ছে। এই লাইনটা দিয়ে আলটিমেটলি কি বোঝায় কেউ একজন বলেন তো? এটা দিয়ে আসলে কি বোঝায়? জাস্ট এই লাইনটা, নিচের লাইনটা দিয়ে কেউ একজন বলেন আনমিউট করে। মানে এটা কেস সেনসিটিভ না আর কি, যে কোনো একভাবে লিখলে এটা অ্যাকসেপ্ট করে নেবে। এক্স্যাক্টলি, কেস সেনসিটিভ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। কেস
সেনসিটিভ। এটা এখন যারা বিগিনার আছে তাদের জন্য খুব একটা মাথা ব্যথার কারণ না, কিন্তু যখন আপনি আপার লেভেলে প্রবলেমগুলো সলভ করতে যাবেন, একটু হাই রেটেড প্রবলেম সলভ করতে যাবেন, তখন আলটিমেটলি আপনার স্টেটমেন্টটা ইজি থাকবে, আপনি লজিকটা চট করে বের করে ফেলতে পারবেন, কিন্তু ধরাটা খাবেন এই কেস সেনসিটিভের জায়গায়। ঠিক আছে, অনেক সময় এই আউটপুট ফরম্যাটে এখানে ছোট করে লেখা থাকে, একদমই ছোট ফন্টে, 2 বা 3 ফন্টে লেখা থাকে আর কি, যেটা কেস সেনসিটিভ। ঠিক আছে, তখন আপনাকে অ্যাকুরেটলি এখানে যেটা আছে ইয়েস, এই যে ওয়াই বড় অক্ষরের, ই ছোট অক্ষরের, এস ছোট অক্ষরের, এক্স্যাক্টলি এইটাই আপনাকে এখানে আউটপুটে সি আউটে লিখতে হবে। আর যদি আপনি এখানে যে কোনো একটা উলট পালট করে ফেলেন তাহলে আপনার ওইটা এরর খাবে, অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, তো কেস সেনসিটিভের জায়গাটা মনে রাখবেন। এখানে বলে দিচ্ছে যে আপনি এই ইএসটাকে যদি আপনি এভাবে লেখেন কোনো প্রবলেম নাই, আপনি এইটাকে যদি এই ইএসটাকে যদি এভাবে লেখেন কোনো প্রবলেম নাই, আপনি যদি এই ইএসটাকে এভাবে লেখেন তাও প্রবলেম নাই, যদি এটাকে আপনি এভাবে লেখেন তাও প্রবলেম নেই। ক্লিয়ার? এভাবে হচ্ছে আপনাকে কেস সেনসিটিভ ব্যাপারগুলো মাথায় নিতে হবে। এবার আসে স্যাম্পল। স্যাম্পলটা কেন দেয় একটু বলেন তো, কেউ একজন বলেন স্যাম্পলটা কেন দেয়? আমি তো লজিক বের করে ফেলছি, তাহলে স্যাম্পলের দরকার কি? মানে এটা হচ্ছে টেস্ট কেস আর কি, আমাকে ইউজারের কাছ থেকে এভাবে ইনপুট নিতে হবে আর আউটপুটটা এভাবে ইয়েস নো এভাবে শো করবে। আচ্ছা, আমার এখানে স্যাম্পল আছে 2টা, তার মানে পুরো কোডে আমার কি 2টাই টেস্ট কেস? আমার টেস্ট কেস কি 2টাই হয়? মানে স্যাম্পল যে কটা সেই কটাই কি টেস্ট কেস হয়, নাকি ব্যাকএন্ডে না, আমার না। অনেক রকম টেস্ট কেস থাকতে পারে? না, অনেক টেস্ট কেস থাকে, মানে আমাকে 2টা এক্সাম্পল দিয়ে বুঝাইছে আর কি। এক্স্যাক্টলি, এক্সাম্পল। ঠিক আছে, আমি এটাকে মজা করি বলে ট্র্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাপ, আপনাকে ট্র্যাপে ফেলবে। কেন ট্র্যাপে ফেলবে সেটা একটু পরে, এই কোডেও একটা ট্র্যাপ আছে। এটা স্টেটমেন্টটা সিম্পল বাট ট্র্যাপ আছে। ট্র্যাপটা ওইটা যে ট্র্যাপ এখন আপনারা বুঝতে পারেন নাই, বাট যখন আপনারা কোড করবেন তখন বুঝতে পারবেন, আমি বুঝাইলে বুঝতে পারবেন, দেখাইলে বুঝতে পারবেন আর কি। তো যেটা বলতেছিলাম যে এই ট্র্যাপ গুলা আপনাকে, আপনি যেমন পুরাণ মনে করেন যে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করেন, এই ট্র্যাপ গুলাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। এটা আপনি জাস্ট ওই যে ভাইয়া বললো এক্সাম্পল হিসেবে ধরতে পারেন। ঠিক আছে, এক্সাম্পল, বাট এটাকে মনে প্রাণে ধারণ করার কিছু নাই। কেন ধারণ করার কিছু নাই এটা একটু পরে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে স্যাম্পল 1-এ দেওয়া আছে যে ইনপুট যদি 3 হয় তাহলে আমার আউটপুট আসবে নো। এটা কি রাইট? একজন বলেন তো। মুবিন ভাই আপনি আনমিউট করে কথা বলেন, এটা কি রাইট? ঠিক আছে, না সিলেক্টেড হবে না তাহলে নো। হ্যাঁ। থ্রি আচ্ছা, তে নো। স্যাম্পল 2 এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ইয়েস, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমার স্যাম্পল তো মোটামুটি আমরা ওকে, তাই না? স্যাম্পল এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তার মানে আমি যে লজিকটা বিল্ড করছি সেই লজিকটা স্যাম্পলের সাথে মিলে যাচ্ছে, রাইট? তাহলে আমি এখন প্রথমে কোডটা করে ফেলতে পারি, তাই না? তাহলে সি প্লাস প্লাস এর হেডার ফাইল কি বলেন তো মুবিন ভাই? ইনক্লুড std s পিটস এখানে আমি একটা জিনিস জানি তোরা এটা ভাই আমি বিট ওয়াইজ দিয়ে করছিলাম একবারে। কি দিয়ে করছেন? বিট ওয়াইজ এটার নাম ছিল হলো হ্যাশ ইনক্লুড, তারপরে গ্রেটার দেন লেস দেন বিটস std c++.is, এটা সব ইয়াতে ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এখানে কোনটা যা ভুল করছি, বিটস std c++ বিটস তারপরে ওই এটা খুব ভালো, এটা সব ইয়াতেই রাইট, std c++। আমি ওইটা লিখতে যাচ্ছিলাম, আমি সি প্রোগ্রামিংটা লিখে ফেলছি। যাই হোক, এখন বলেন তারপর কি করব? মুবিন ভাই বলেন, আমার তো স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে। এরপর তারপরে ইফ রিটার্ন 0 দেন নাই ভাই, রিটার্ন 0 দেওয়া লাগবে? দিলে ভালো আর কি। না দিলে আচ্ছা, ঠিক আছে, দিলাম। বলেন তারপর কি হবে? ইফ ফার্স্ট ব্র্যাকেট, সরি ইন্টিজার হিসেবে x নিব, তাহলে x ইকুয়াল টু x দেওয়া লাগবে, ইন্টিজার x ইকুয়াল টু 2s, এটা x ইন্টিজার x ইকুয়াল টু 12 দিব। না 2s না ইন্টিজার x, শুধু x, ইন্টিজার x। হ্যাঁ, তারপরে দিলাম, তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট x ইউজার ইনপুট নিতে হবে আগে। আচ্ছা উনি করুক,
ভুল করলে তো শিখতে পারবে, ভুল না করলে শিখতে পারবে না, তো সমস্যা নাই। মুভিন ভাই আপনি বলেন, ভুল হলে আমি X আছি। X greater না এক্স তারপর X greater than equal to 12. হ্যাঁ তারপর তারপরে C out আউট। yes ওকে else ইয়েস C out no. এলস সি Set আউট। no. তাহলে এখন আমরা রান করি নাকি? হ্যাঁ দেখেন কোড ঠিক আছে না আপনার মতে? আমার মতো কোড ঠিক আছে, সবকিছু ওকে, মানে আপনি বললে আমি সাবমিট দিব। জি ভাই। ওকে, এই যে রানে ক্লিক করলাম, ঠিক আছে। সাবমিশন কিউড, স্যাম্পল পাস হইছে, তাই না? স্যাম্পল 3 হওয়ার কথা, এখানে কি নো হইছে, তাহলে আমি এখন সাবমিট দেই। সাবমিটে ক্লিক করলাম, সাবমিশন কিউড, রং আনসার। আমার তো স্যাম্পল পাস হইছে, তাও রং আনসার, হোয়াই? মুবিন ভাই কি মনে হচ্ছে? জানি না ভাইয়া। আমি কোড ইয়াতে যাই, আমাদের ভার্সিটিতে এরকম প্রোগ্রাম হয়, তো আমি যাই এরকম ইভেন্টস এর কাজ। সমস্যা নাই, এটা আপনার এটা রং আনসার হইছে, এটা নিয়ে এরকমই হয়ে থাকে, শেষমেশ হয় রং আনসার। আবার পরের রুমে আপনি যত বেশি রং আনসার করবেন তত বেশি শেখার আগ্রহ বাড়বে, ঠিক আছে? প্যারানোর কিছু নাই। দেখেন এখানে, ওকে চলেন দেখি কোডটাতে। দেখেন আপনার লজিক, আপনি যেটা দিচ্ছেন, আপনি একটা এক্স নিছেন ইন্টিজার ডেটা টাইপের স্যাম্পল ইনপুট হিসেবে, ইনপুটের ফরম্যাট হিসেবে, ওকে এটা ফাইন, মিলে গেছে। তারপর আপনি যে লজিকটা দিচ্ছেন যে 12 অর মোর, ইয়েস ইকুয়ালস টু দিচ্ছেন আপনি, মিলে গেছে, ঠিক আছে। এন্ড মিলে গেলে সে হচ্ছে গ্রুপ স্টেজে যাবে, গ্রুপ স্টেজ থেকে পরের স্টেজে যাবে, ইয়েস এটাও মিলছে। যদি 12 কম হয় তাহলে সে যেতে পারবে না, এটাও মিলছে, ঠিক আছে। এখন মেইন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে বলেন তো? আপনি একটা এক্স কে ইন্টিজার হিসেবে নিছেন, কিন্তু এক্স এর মধ্যে তো কোনো ভ্যালু রাখেন নাই, ভ্যালু রাখার তো কোনো স্পেস আপনি দেন নাই, দিছেন? বলেন তো মুবিন ভাই। এখানে এক্স এর মধ্যে একটা মিনিমাম ভ্যালু রাখার জন্য যে জায়গাটা দরকার, সেই জায়গাটাকে আপনি ওকে দিছেন? দেন আপনি জাস্ট ওকে ডিক্লেয়ার করে রাখছেন যে এক্স হচ্ছে একটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এর বেশি কিছু না। ক্যারেক্টার হবে, ক্যারেক্টার নাকি স্যার এক্স এরকম? না না, ক্যারেক্টার কেন হবে? এই 12 তো ক্যারেক্টার, ঠিক আছে, বাট আপনি ক্যারেক্টার নিলে তো এখানে অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? কমপ্লেক্সিটি বাড়বে। এটা তো ইন্টিজার, 12 তো একটা সংখ্যা, আমরা এটাকে ইন্টিজার দিয়ে সহজে প্রকাশ করতে পারি, ঠিক আছে। কিন্তু এখন মেইন প্রবলেমটা হচ্ছে কোথায়? আপনি এই 12 যে মানটা, ঠিক আছে, সাপোজ ধরেন এই যে 3, এখানে যেটা স্যাম্পল টেস্ট কেসে 3 মান আসছে, এই মানটা রাখার জায়গাটা এক্স এর মধ্যে নাই। এন্ড সেটার জন্য আপনাকে যেটা করতে হয়, আপনাকে ইনপুট ইউজার থেকে নিয়ে নিতে হবে যে এক্স এর মানটা কত, ঠিক আছে। সিতে যেমন কি করেন আপনি, সিতে হচ্ছে আপনি স্ক্যানএফ এর মাধ্যমে, কি স্ক্যানএফ এর মাধ্যমে আপনি একটা আপনি হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাম্পারস্যান্ড দিয়ে একটা স্পেস তৈরি করে দেন, যে মান আপনি এক্স এর যে মানটা ডিক্লেয়ার করতেছেন সেটা কোথায় থাকবে, এক্স এর মধ্যে থাকবে, তাই না? আপনি এখানে ডিক্লেয়ার করতেন যে এক্স একটা ইন্টিজার, তার মানে এখানে দুনিয়ার সব রকম সংখ্যায় বসাতে পারবে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে তো পূর্ণ সংখ্যা বসাতে পারবে। এন্ড এই যে পূর্ণ সংখ্যাটা বসাতে পারবেন, এইটার মানে সত্যায়িত, যা কি বলে এটাকে, পারমিশন যেটা নিতে হয়, সেটা কই থেকে নিতে হবে? সিইন থেকে নিতে হবে। কথা বুঝতে পারছেন মুবিন ভাই? এই জায়গাটাতে আপনি ভুলটা করছেন, ঠিক আছে। নাহলে কিন্তু পুরো কোডের লজিকটা আপনার ঠিক আছে। তাহলে আপনি যখন এক্সটাকে হচ্ছে স্পেস দিচ্ছেন যে ঠিক আছে এখন তুমি এক্স এর মধ্যে যে কোনো মান রাখতে পারো, তখন আপনি এখন যখন এখানে নিচ্ছেন রাখবেন, তখন হচ্ছে এক্স তার মতো করে যে কোনো মান নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এটাকে আমরা একটু অনলাইন কম্পাইলের মাধ্যমে একটু দেখি। হ্যাঁ, পুরো কোডটাকে আমরা একটু কপি করব। আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি এটা কেন এখানে নিয়ে আসছি, একটু পরে বুঝতে পারবেন। ওকে, পুরো কোডটা নিয়ে আসছি, দেখেন
এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, পুরো কোডটা এখন আসছে, রান করি। হ্যাঁ, রান করলে আমার এখানে যে আউটপুটের ফরম্যাটে দেখেন, রান করার পর আমার এখানে কিছু আসতেছে না। কেন আসতেছে না বলেন তো মুবিন ভাই, আসতেছে না কেন একটু বলেন। সি আউটে আমি কিছু ভ্যালু দিই না ওর জন্য, মানে ওই Cout এ সিতে পিডিএফ আর এখানে হ্যাঁ হ্যাঁ, সি ইনে যখন আপনি এক্স টাকে রাখছেন তখন এই এক্স হচ্ছে আমার কাছ থেকে ভ্যালুটা নিবে, তাই না? তাহলে আমি যদি এখানে একটা ভ্যালু দেই 15, এন্ড 15 দেওয়ার পরে যখন আমি এন্টারে চাপবো আমাকে কিন্তু একটা আনসার সে দিবে, কারণ এই 15 মানটা যখন আমি এখানে অ্যাসাইন করে দিছি এক্স এর মান তখন হচ্ছে 15, তাই না? এক্স এর মানটা 15 হয়ে গেছে, এন্ড এই এক্স এর মানটা তখন হচ্ছে আমার এই অপারেশনে চলে আসবে। ঠিক আছে, এন্ড অপারেশনে যখন আসবে স্টেটমেন্টটা ইফে যখন আসবে, ইফ তাকে পাঠিয়ে দিবে কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে তার যে সি আউট সেটা প্রিন্ট হয়ে যাবে, আর যদি এটা ফলস হয় তাহলে সে আর এখানে ঢুকবে না, সে পাঠিয়ে দিবে তারপরের যে স্টেটমেন্ট সেখানে এলসে, যে এখানে তোমার কন্ডিশনটা ট্রু হয় কিনা চেক করার জন্য। যদি এখানে ট্রু হয় তাহলে এটাই হচ্ছে আলটিমেট আনসার। আমি কি আমার কথাটা বুঝতে পারছি ক্লিয়ারলি মুবিন ভাই? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তাইলে আমার এখানে আমি 15 দিলে আমার আনসারটা আসতেছে ইয়েস। ঠিক আছে, রাইট। আমি এখন একটা কম মার্ক নেই, ধরেন আমি 9 নিলাম। ঠিক আছে, 9, এন্টার চাপ দিলাম, আমার আনসার নো। আনসার কি ঠিক আছে? 9 নিলে কি নো আসার কথা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমার মোটামুটি বলা যায় কি, এখানে এখন যে কোডটা আমার আছে এটা হচ্ছে আমার কি হওয়ার কথা, সাবমিট বাটনে ক্লিক করলে রান তো হবেই। আমি একটা তাও রান করে দেখি। রান করলে আমার সাবমিশন কিউডে আছে, টেস্ট কেস পার হইছে, সাবমিটে ক্লিক করলাম, সাবমিশন কিউড এন্ড ঠিক আছে অ্যাকসেপ্টেড। মুবিন ভাই ঠিক আছে, ইউ ডিড ইট। জি ভাই ঠিক আছে। এখন এখানে একটু ক্লিয়ার, এখানে একটু তাকান তো, আপনার স্যাম্পল ছিল কয়টা? স্যাম্পল ছিল কয়টা? দুইটা। দুইটা। বাট এখানে দেখেন তো টেস্ট কেস কয়টা আছে? টেস্ট কেস কয়টা আছে? চারটা। 4টা টেস্ট কেস। তাহলে আপনার যে স্যাম্পল, এই স্যাম্পলের যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট কি এর সাথে মিলছে? হ্যাঁ মিলছে, কারেক্ট, নীল কালার। না ওইটা না, আমি বলতেছি যে আপনাকে স্যাম্পল দিছে 2টা কিন্তু ওরা টেস্ট কেস চালাইছে 4টা, ওদের তো কথার কাজে মিল থাকলো না, তাই না? কথার কাজে মিল থাকলো না। এখন এই স্যাম্পলের দিকে তাকান, এখানে দিছে 3, আমার লজিকটা হচ্ছে 12 বা তার বেশি। 12-র যদি কম হয় তাহলে নো, 12 বা তার বেশি হইলে ইয়েস। এখানে 3, 12-র কম তাহলে নো হবে। এখানে যদি মানটা 11 হয় তাহলে আনসার কি হবে? নো। 11.5 হইলে আনসার কি হবে? তাও নো। 11.9 হইলে কি হবে? 11.9 হলে তাও নো, কেননা ভাই এখানে তাহলে ডাবল ভ্যালু ই করা লাগবে, ইন্টিজার না ওখানে তখন ডাবল হয়ে যাবে। হ্যাঁ সমস্যা নেই, আপনি যেটা নেন ফ্লোটিং ডাবল যেটা নেন প্রবলেম না, বাট 11.9 হইলে মানে 11.9 হইলে কি হবে? আনসারটা কি হবে? নোই তো হবে, তাই না? লজিক হ্যাঁ। অনুযায়ী। এখন 12 হইলে আনসার কি হবে? ইয়েস হবে, কেন 12 এক্স গ্রেটার দেন 12 ইকুয়াল টু শেষ। এক্স্যাক্টলি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 12 আমাকে স্টেটমেন্টটা বলে দিছে, যেটা এটা হচ্ছে কি 12 বা তার বেশি, তাই না? 12 বা তার বেশি, কিন্তু এইটাই হচ্ছে আলটিমেট ওর্স্ট কেস এখানকার। এই প্রবলেমের জন্য সবচেয়ে ওর্স্ট কেসটা হচ্ছে 12। এই যে ওর্স্ট কেস, এটা নিয়ে তারা কখনোই আপনাকে স্যাম্পলে আপনাকে এই জিনিসটা কোনো হিন্ট তারা দিবে না, বুঝতে পারছেন? তাহলে ওর্স্ট কেসটা আপনি, এই যে আমি যে বললাম যে শুরুতে এটা ট্র্যাপ, কেন ট্র্যাপ? আমরা অনেকে যারা একদমই অ্যাবসলিউট বিগিনার তারা হচ্ছে 12 অর মোর পয়েন্টস এই জায়গাটাতে ভুলটা করে। তারা হচ্ছে এখানে 12 জায়গাটাতে ইকুয়াল টু না দিয়েই কোডটা করে ফেলে যে 12-র বেশি হইলেই ইয়েস, 12-র বেশি হইলেই ইয়েস, এই অরের কথাটা আর চিন্তা করে না। এন্ড এই জায়গাটাতে ট্র্যাপে ফালায় হচ্ছে এই স্যাম্পল ইনপুটের মাধ্যমে ওরা বিশ্বাস করায়
তুমি দেখো 12 কম নিছো নো, 12 বেশি নিছো ইয়েস, 12 নিয়ে তোমার চিন্তা করা লাগবে। কথা বুঝতে পারছেন? এন্ড এই ট্র্যাপে যখন আপনি পড়বেন তখন এই ব্যাক এন্ডের টেস্ট কেস গুলো আপনাকে ধরা দিয়ে দিবে। বুঝতে পারছেন? এই ট্র্যাপটা হচ্ছে আপনার কমফোর্ট জোন। এটা কখনো আপনাকে ওর্স্ট কেসে চিন্তা করতে হেল্প করবে না। ওর্স্ট কেসটা আপনাকে স্টেটমেন্ট থেকে খুঁজে বের করে আনতে হবে। বুঝাতে পারছি মুবিন ভাই? হ্যাঁ হ্যাঁ পোস্ট কেসটা যখন আপনি চিন্তা করতে পারবেন, এইটাকে আলটিমেটলি অপটিমাইজেশন বলে, বা এটাকে আলটিমেটলি হচ্ছে আপনার কি বলে, এই লজিক, যেটাকে অ্যাকচুয়াল যে লজিক, সেটাই হচ্ছে আপনার আলটিমেটলি এই জিনিসটা পোস্ট কেস চিন্তা করা। বুঝতে পারছেন? ইন্টারভিউতে যখন আমরা যাই বিভিন্ন জায়গায়, আলটিমেটলি আপনাকে এরকম একটা প্রবলেমে দিবে যেখানে ওস্ট কেস থাকবে। এই ওস্ট কেসটা আপনি চিন্তা করতে পারতেছেন কিনা সেটাই তারা যাচাই করবে। ওস্ট কেসটা যদি আপনি চিন্তা করে ফেলতে পারেন এন্ড তাকে বুঝাতে পারেন যে আপনি ওস্ট কেসটা এভাবে সলভ করে ফেলতে পারতেছেন, তখন আলটিমেটলি তারা কিন্তু আপনার স্কিল সম্পর্কে একটা ধারণা পাবে। ঠিক আছে? তো এখানে যখন আপনার 12 এই যে দেখেন 12 বেশি হইলে তো ইয়েস, আমার লজিক তো ঠিক আছে, আর কম হইলে নো। তাহলে এখন সে যদি রান করে, দেখেন আমি যখন ইকুয়াল টু ছিল তখন 9 নো আসছে, এখনো আমি যদি 9 দেই আমার আনসার নো আসবে। কথা কিন্তু সত্য। আমি 15 দিছিলাম ইয়েস আসছিল, এখন আমি 15 দিই ইয়েসই আসবে। তাহলে কি কথা তো সত্যই দেখাইতেছে, তাই না? আমি এখন এটা সাবমিট দেই, সাবমিট দিলে দেখেন আমার টেস্ট কেস সবগুলোতে আমার ধরা দিয়ে দিবে। এখানে আমি কপি সাবমিট দেই, দেখেন কি অবস্থা হয়। রং আনসার। ঠিক আছে? দেখেন তো এই যে 1 নাম্বারটা পাস হয়েছে। 1 নাম্বার কোনটা? এই যে স্যাম্পল, আপনার কমফোর্ট জোন। 2 নাম্বারটা পাস হয়েছে, এটা কোনটা? এই যে এটা পাস হয়েছে। 3 নাম্বার গিয়ে ধরা খেয়ে গেছে। বুঝতে পারছেন? এটাতে যখন আসছেন তখন আর এটাতে যাবেই না, এটাতে ধরা খাইছেন মানে এটাই শেষ। কোড কোড ফোর্স আছে তো আরো বেশি থাকে, 50টা 60টা পর্যন্ত থাকে ব্যাক এন্ডে টেস্ট কেস আর কি। ঠিক আছে? তো আমি কি বুঝাতে পারতেছি আমি কি বুঝাতে যাচ্ছে আসলে আলটিমেটলি কনসেপ্টটা? মুবিন ভাই, সাদ ভাই একটু আনমিউট করুন তো। জি ভাই বুঝছি ভাই। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা, এইগুলা আলটিমেটলি আপনাকে যদি আপনি যদি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি ভালো কিছু করা পসিবল। যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে দেখবেন যে মোটিভেশন হারায় ফেলবেন। ঠিক আছে? এন্ড এই যে পারার বা বসে থাক মানে পারার জন্য আসলে কি করতে হবে আপনাকে? এই যে স্টেটমেন্টটা বারবার পড়তে হবে। ঠিক আছে? একটা কন্টেস্টের আমি কেন বলতেছি যে কন্টেস্ট সবগুলো স্টেটমেন্ট পড়া দরকার। আপনি যখন একটা কন্টেস্ট এই স্টেটমেন্টটা পড়বেন, একটা সিনারিও আপনার মাথায় চলে আসবে। সিনারিও অনুযায়ী খাতায় একটা স্ক্র্যাচ করবেন, একটা ক্যালকুলেশন করবেন, তারপর ওস্ট কেসটা বের করার চেষ্টা করবেন যে আসলে এখানে কি বলছে, অ্যাকচুয়ালি কি বলছে, আমার স্যাম্পলের সাথে কি মিলতেছে কিনা। ঠিক আছে? কোনো কেস সেনসিটিভ আছে কিনা। যদি না থাকে তাহলে ওকে ফাইন, এবার আমি একটা ট্রাই করে দেখি, করবেন। আর এমন না যে হচ্ছে আপনি প্রথমবার দিলেই আপনার কোডটা হচ্ছে সাবমিট মানে নিয়ে নিবে। অনেক সময় দেখা যায় কি অনেক কমপ্লেক্স প্রবলেমের মধ্যেও সরি মানে ইজি প্রবলেমের মধ্যে কিছু টেকনিক থাকে যেটা কারণে প্রথমবার সাবমিট করলে রং আনসার আসে। হতাশার কিছু না, রং আনসার আসা মানেই এই যে মুবিন ভাই ভুল করছে। ঠিক আছে? উনি বিশ্বাস করেন এই জায়গাটা তার কোনো সময় ভুল করবে না। উনি এই জিনিসটা লিখতে ভুল করে ফেলছে, এই জিনিস জায়গাটাতে উনি ভুল করছে দেখে যে আমি ওনাকে ধরায় দিলাম, উনি এই জিনিসটা ফার্দার আর কখনোই ভুল করবেন না। আপনি অ্যাজ এ হিউম্যান ভুল যদি করেন আপনি এই জিনিসটা সারা জীবন শিখে রাখতে পারবেন। আপনি যেটা জানেন সেটা ভুলবেন, আপনি যেটা জানেন না সেটা ভুলবেন না। ঠিক আছে? আপনি তো জানেনই না, ভুলবেন কি? তো পড়তেছি কিন্তু পারতেছি না, পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছে, এই থিওরি থেকে বের হয়ে আসা। ঠিক আছে? যদি না পারেন সেটাই আপনার পজিটিভ, একটা সাইন ক্রিয়েট করে। ঠিক আছে? ফেইলর প্রত্যেকটা পয়েন্টে যে ফেইলরের যেসব স্টোরিগুলো আছে এগুলো আলটিমেটলি সাকসেস স্টোরির ফার্স্ট স্টেপ। ঠিক আছে? যদি আপনি এটাকে পজিটিভলি নিতে পারেন ইটস ওকে, আপনি কিন্তু ভালো কিছু করার পসিবিলিটিস আপনার মধ্যে তৈরি হবে। আর যদি মনে হয় যে না আপনি আসলে কোনো কিছুই করতে পারতেছেন না, তাহলে তো আর আপনাকে মানে বাইন্দা তো আর কিছু করা যাবে না, তাই না? তো আপনাকে সেলফ মোটিভেশন আগাইতে হবে। মোটিভেশনাল স্পিচ শুনে আসলে মোটিভেশন ধরে রাখা টাফ। নিজের মধ্যে চেঞ্জেস আনেন, নিজেকে ট্রেন আপ করেন, নিজের ব্রেইনটাকে নার্চার করেন, যেটা করতে যাচ্ছেন সেটা অনেক বেশি ডেডিকেটেড এন্ড সিনসিয়ার ওয়েতে করেন, তাহলে দেখবেন যে সবকিছু আপনার কাছে করতে ভালো লাগবে। ঠিক আছে? আমি তো হচ্ছে আপনার এই যে কি বলে মাঝে মধ্যে আমি তো ক্লাস টাস নেই না, আমি আমার পরিচয় এখন আপনাদেরকে দেই না, আপনারা
তো চিনছেন কিনা আমাকে আই ডোন্ট নো। আমি তো ক্লাস নিই না, ঠিক আছে, আমি জাস্ট প্রত্যেকটা বুট ক্যাম্পের শুরুর দিন একটা ক্লাস নেই এন্ড হচ্ছে মাঝে মধ্যে স্টুডেন্টদের সাথে কথা বলি, দ্যাটস ইট, ঠিক আছে। তো আজকেও আপনাদের সাথে কথা বলতে আসছি। আমি প্রোগ্রামিং থেকে অনেক দূরে, কয়েক বছর হয়ে গেছে আমি অনেক দূরে, বাট আমি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করি, ঠিক আছে। কারণ আমি যে আমার সহজ কোডিং এর যে স্টুডেন্ট আছে তারা যাতে ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারে, দ্যাটস আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে যেতে যাচ্ছি, তাদের সাথে মিটিং করতেছি, কথা বলতেছি, এগুলো নিয়ে আমার কাজ। আর আমাদের যারা মেন্টর আছে, যে রাকিব ভাই আপনাদের সাথে কথা বলে, এরকম প্রত্যেকটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে, স্যামসাং থেকে আছে, ভেরিয়েশন 23 থেকে আছে, কোড ফোর্সেস এর ক্যান্ডিডেট মাস্টার, তারপর হচ্ছে এক্সপার্ট প্রোগ্রামার আমাদের এখানে আছে, তারপর হচ্ছে আপনার কাইটস গেম স্টুডিও থেকে যে রাকিব ভাই আপনাদের সাথে কথা বললো, তারপর হচ্ছে আপনার অ্যাপিফাই ল্যাব থেকে আছে, মাইএলিস থেকে আছে, ঠিক আছে, কাজ সফটওয়্যার, WPXPO, তারপর হচ্ছে আপনার সিমটিক নাকি সিনটিক কোন একটা কোম্পানি আর কি, অ্যাপ ডেভেলপমেন্ট, তো ওইখান থেকে আমাদের এখানে মেন্টর আছে। তো আমরা কিন্তু যাদেরকে নিয়ে আসতেছি এজ এ মেন্টর প্যানেল, সবাই কিন্তু ইন্ডাস্ট্রিতে অলরেডি আছেন। ক্লাস যখন নেওয়া হয়, এই যে আমি আপনাদেরকে যেভাবে অ্যাপ্রোচ গুলো দেখাইলাম, প্রত্যেকটা ক্লাসে আমাদেরকে কিন্তু এভাবে পড়ানো হয়, প্রত্যেকটা বুট ক্যাম্পে। আর আমাদের এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের কোড ফোর্সেস এর এখানে তো আছে, আমাদের কোড ফোর্সেস এর যেসব স্টুডেন্ট, মানে আমাদের এখানে যারা স্টুডেন্টরা আসে ম্যাক্সিমাম তো বিগিনার, ম্যাক্সিমাম হাতে গোনা 2-1 জন হচ্ছে আমাদের এখানে কি বলে এটাকে, মানে একটু ভালো জানে বা এরকম আর কি। তো এখানে এই যে ভুবন ভাই, উনি হচ্ছে, ওনার র্যাঙ্কিংটা দেখাই, উনি হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাজ এ পিউপিল হিসেবে জয়েন করছিল। আমাদের সহজ কোডিং এ গেলে, ওয়েবসাইটে গেলে দেখাবে আপনাদেরকে, যেখানে সহজকোডিং.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পাবেন। এই যে স্টুডেন্ট সাকসেস একটা পেজ আছে, এটা আপডেটেড না, বাট এখানে হচ্ছে ভুবন ভাই হচ্ছে আমাদের ব্যাচ 1 আইসিপিসি প্রিপারেশন বুটক্যাম্প ব্যাচ 1 এর স্টুডেন্ট ছিল। উনি যখন জয়েন করে তখন হচ্ছে উনি পিউপিল ছিল, ঠিক আছে, ওনার প্রোফাইলটা কেন থাকার কথা, এই যে ওনার নাম ভুবন, ঠিক আছে, এই যে উনি ছিল পিউপিল 1377 রেটিং এর। উনি কয়দিন আগে স্পেশালিস্ট হয়েছে, ব্যাচ 1 কিন্তু গ্রাজুয়েট আমাদের এখান থেকে, ঠিক আছে, অনেক কয়েকদিন আগে স্পেশালিস্ট হয়েছে। এরকম অনেক স্টুডেন্ট আমাদের এখানে আছে, যেমন এই যে ইয়োশা, উনি হচ্ছে পিউপিল, ওনার র্যাঙ্ক হচ্ছে পিউপিল। এই যে রিসেন্ট কন্টেস্ট উনি খারাপ করতেছে, ঠিক আছে, মাইনাস খাচ্ছে, দেখেন যে গ্রাফ দেখলে বুঝতে পারবেন, এটা হাইস্ট। তারপরে কিন্তু সবগুলো কন্টেস্টে উনি খারাপ করছে, 1টা 2টা 3টা, ঠিক আছে, এটা সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে জয়েন করা ভালো করতেছে। আচ্ছা, এখন দেখাই আমাদের এখানে একদমই বিগিনার, মানে বিগিনার হিসেবে জয়েন করছে, এরপরে ভালো করছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। ডিপ টেস্ট কোডার নিউবি হিসেবে জয়েন করছিল, এখন পিউপিল। তারপর হচ্ছে আমাদের এখানে চাঁদপুরের একটা স্টুডেন্ট আছে রবিউল নামে, আর প্রোফাইলটা পাচ্ছে না, উনি হচ্ছে আমাদের এখানে বিগিনার হিসেবে জয়েন করছিল, বাট হচ্ছে পিপিল হয়েছে, ঠিক আছে, ডিপ টেস্ট কোডার, উনি হচ্ছে বিগিনার হিসেবে জয়েন করছিল, পিপিল হয়েছে। তারপর সোহান আননোন নামে একটা প্রোফাইল থাকার কথা এখানে, সোহান উনি হচ্ছে পিউপিল হয়েছে, এই যে এটা দেখেন, ওনার র্যাঙ্কটা হচ্ছে পিউপিল। রিসেন্ট কন্টেস্ট 2টাতে খারাপ করছে, কারণে মাইনাস মার্কিং হয়ে গেছে, ঠিক আছে, বাট উনিও কিন্তু পিউপিল হিসেবে ছিল, আমাদের ওয়েবসাইটে গেলেই পাবে। এই যে সাব্বির পাপি, যে উনি হচ্ছে ডিপ টেস্ট কোডার, ওনার ছিল 999, এখন হয়েছে 1261। তারপর হচ্ছে আপনার এই যে রবিউল স্টুডেন্টটা, এটা হচ্ছে নিউবি ছিল, পিউপিল হয়েছে। আচ্ছা, এই যে সোহান ভাই, ঠিক আছে, উনি ব্যাচ 2 এর স্টুডেন্ট, উনি হচ্ছে আমাদের এখানে নিউবি হিসেবে ছিল, পরবর্তীতে পিউপিল হয়েছে 1241, ঠিক আছে। এন্ড এছাড়া কিন্তু আমাদের আপনার হচ্ছে কি বলে, পরবর্তীতে যে বিভিন্ন কম্পিটিশন গুলো হয়, আইইউপিসি, আইসিপিসি, এগুলোতেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স আমাদের স্টুডেন্টদের আছে। যেমন আমাদের হোম পেজে গেলে দেখবেন, আইসিপিসি তো কয়েকটা রাউন্ড আছে, আইসিপিসি সম্পর্কে আপনাদের ধারণা আছে তো, জানেন আইসিপিসি কি হয় বলেন তো, আইসিপিসিটা কি? ইন্টারন্যাশনাল আইসি প্রোগ্রামিং কন্টেস্ট, আর আইসি তে হলো হ্যাঁ, ইন্টারন্যাশনাল কলেজিয়েট আর কি, ঠিক আছে, মানে হ্যাঁ ইন্টারন্যাশনাল কলেজিয়েট।
প্রোগ্রামিং কন্টেস্ট আর কি। মানে বিশ্বে যত বড় বড় কন্টেস্ট হয় তার মধ্যে একটা স্বনামধন্য কন্টেস্ট হচ্ছে আইসিটিতে, ঠিক আছে, অনেক বড় লেভেলের কন্টেস্ট যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয় গ্লোবালি, এটার একটা পার্ট কিন্তু বাংলাদেশেও হয়, ঠিক আছে। তো বাংলাদেশে হচ্ছে আপনার কয়েকটা ধাপে হয়, যেমন হচ্ছে প্রথম ধাপটা কি প্রিলিমিনারি, অনলাইন প্রিলিমিনারি হয়, তারপর হচ্ছে অনসাইট হয়, ঠিক আছে। তো প্রিলিমিনারিতে আমাদের এখান থেকে যেসব স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম 20টার বেশি 20 জনের মতো স্টুডেন্টরা হচ্ছে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করছিল, যাদের মধ্যে ম্যাক্সিমামই 300-র মধ্যে ছিল র্যাঙ্কিং। এন্ড অন সাইট মানে ডেপুটিরে ক্যাম্পাসে গিয়ে কন্টেস্ট করছে এরকম 2জন স্টুডেন্ট হচ্ছে খুবই ভালো পজিশনে ছিল। এই হচ্ছে ব্যাচ 3 স্টুডেন্ট আমাদের 81তম পজিশনে ছিল, আর এই হচ্ছে ব্যাচ 1 এর স্টুডেন্ট 15তম পজিশনে ছিল, ঠিক আছে। তো এরা কিন্তু আমাদের এখানে আসার আগে এই যে এই স্টুডেন্টটা শরীয়তুল্লাহ পাঠান, উনি কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই প্রোগ্রামিং খুবই অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। তো উনি কিন্তু ওনার যেই স্কিলটা এটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাইতে পারছে। এই স্টুডেন্টটা আমাদের এখানে জয়েন করার আগে নিউবি ছিল, পরবর্তীতে সে পিউপিল হয়েছে এন্ড হচ্ছে সে কিন্তু একটা ভালো পজিশনে যেতে পারছে। মানে কন্টেস্ট করার যে কনফিডেন্সটা সেটা তার মধ্যে ছিল না, সে কিন্তু অনসাইটে একটা ভালো পারফরমেন্স তার টিমের সাথে করে ফেলতে পারছে মাশাআল্লাহ, ঠিক আছে। তো এরকম অনেক স্টুডেন্টদের প্রোফাইল আমাদের ওয়েবসাইট না মানে ফেসবুক পেজে বেসিক্যালি বেশি আপডেট দেওয়া হয়, ফেসবুক পেজ এন্ড লিঙ্কডইন এই দুটো জায়গাতে অনেক বেশি পরিমাণে আপডেট আমরা দিই। তো এই কথাগুলো কেন বলা, কারণ হচ্ছে এরা যখন মানে আমাদের এখানে আসে এদের কাছ থেকে যখন আমরা প্রথম কথা শুনি, এরা হচ্ছে এই যে আপনাদের মতো যে ভয় পাওয়ার ব্যাপারটা, যে আমি আজকে ক্লাসটা মানে কি বল আজকে যে প্র্যাকটিসের টাইমটা পাচ্ছি না, বা হচ্ছে আমার একাডেমিক অনেক বেশি প্রেশার, বা হচ্ছে আমি প্রবলেম দেখলে ভয় পাই, ঠিক আছে, আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, এই ঝামেলাগুলো ওনাদের মধ্যেও ছিল। এখন দেখেন একাডেমিক প্রেশার সবারই থাকে, আপনারও থাকে, যে ভালো করতেছে তারও থাকে। তাইলে সে যদি একাডেমিক প্রেশারটাকে হ্যান্ডেল করে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারে, তাহলে আপনি কেন এটাকে অজুহাত বানাইতেছেন? অজুহাতটা যতদিন পর্যন্ত বানাবেন ততদিন পর্যন্ত আপনি হচ্ছে ধরা খাবেন, সময় চলে যাবে, সময়টা কখনো ফিরে আসবে না। এই সময়টা যদি চলে যায় পরবর্তীতে দেখবেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি কিন্তু সময় মানে এত পরিমাণ চাপের মধ্যে থাকবেন, আপনার তখন আর কোনো নতুন কিছু শিখতে পারবেন না। আমাদের বুট ক্যাম্পে বিভিন্ন ইউনিভার্সিটির লেকচারাররাও ভর্তি হয়, ব্যাচ 4-এ ব্যাচ 5-এ আমাদের ইউনিভার্সিটির লেকচারাররাও আছে, তাদের নাম বলবো না আমি, জাস্ট বলে রাখলাম। তারা আমাদের এখানে কেন ভর্তি হয় জানেন? তারা হচ্ছে যখন ইউনিভার্সিটির লেকচার হিসেবে জয়েন করে তারা বুঝতে পারছে না আসলে তাদেরও কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শেখানো উচিত, কারণ সে তার স্টুডেন্টকে আরো ভালোভাবে শেখাবে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে আমাদের এখানে আসছে পড়াশোনা করতেছে। আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তারপর আমাদের এখানে ভর্তি হয়েছে, ঠিক আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কেন ভর্তি হয়েছে যখন জিজ্ঞেস করছে তখন বললো যে ভাই মানে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি কন্টেস্টে ভালো করতে পারছি না। ওই যে আমি ক্লাসের প্রথম দিকে বলছিলাম যে আপনি যদি আপনার কি বলে প্রত্যেকটা কোম্পানি তো এখন কন্টেস্ট বেস হয়ে যাচ্ছে, তাই না? কারণ হাজার হাজার অ্যাপ্লিকেন্টকে তারা হচ্ছে চাইলেই তাদের অফিসে জায়গা দিতে পারবে। তো আবার যদি সবাইকে একদিন একদিন করে ডাকে অনেক লম্বা সময় তাদের ইন্টারভিউ নিতে চলে যাবে, তাদের এত সময় আসলে নাই। তো তারা কি করে, তারা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে ফিল্টারিং করে ফেলে। 2টা কন্টেস্ট নেয়, অর্ধেকেরও মানে 3 ভাগের 1 ভাগ ফিল্টার হয়ে চলে আসে, ওই 1 ভাগকে আবার এইচআর এর মাধ্যমে করে হাফ নিয়ে নেয়, হাফ ছেড়ে দেয়। বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি এখন আস্তে আস্তে এই লাইনে চলে আসতেছে। তো যারা আমাদের এখানে গ্রাজুয়েশন হিসেবে জয়েন করে তারা তাদের একটাই কথা যে হচ্ছে ভাই জব পাইতেছে, জব পাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শিখতে হবে, কন্টেস্টে ভালো পারফরমেন্স করতে হবে, লজিক শিখতে হবে, অ্যালগরিদম শিখতে হবে, ঠিক আছে। কন্টেস্টে ভালো পারফরমেন্স করাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে লজিকটা ভালোভাবে শেখা। ক্লিয়ার? এরপর আর আমাদের এখানে এমন স্টুডেন্টও আছে কি বলে এটাকে, যারা হচ্ছে আপনারা তো জানেন যে হচ্ছে এইচএসসি এর পরে ডিপ্লোমা করলে তারপর হচ্ছে আপনার ডুয়েটে পড়াশোনা করা যায়। ডুয়েট গাজীপুর একটা ইউনিভার্সিটি আছে, ডুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, জানেন তো সবাই, তাই না? তো ডিপ্লোমা করার পরে হচ্ছে ওইখানে পড়াশোনা করতেছে বা ডিপ্লোমা করছে, বা ওয়েব ডেভেলপার হিসেবে ওনারা জব করতেছে, কেউ অ্যাপ ডেভেলপার হিসেবে জব করতেছে, এরকম অনেক স্টুডেন্টরা আমাদের এখানে আছে, ঠিক আছে, যারা অলরেডি ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার হিসেবে জব করতেছে। তারপরও তারা আমাদের এখানে ভর্তি হয়েছে। যখন জিজ্ঞেস করলাম ভাই কেন, বলে যে ভাই ক্যারিয়ারে গ্রোথ আসতেছে না, ঠিক আছে। আপনার মধ্যে যখন অ্যালগরিদমের কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে জানা থাকবে তখন আপনি যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি খুব দ্রুত সময় সলভ করে ফেলতে পারবেন। প্রত্যেকটা কোম্পানি কিন্তু আসলে এটাই চায় যে একজনকে দিয়ে সব কাজ করাবে, তাই না? এখন সব কাজ যেহেতু করাইতেই হবে তখন তারা হচ্ছে মাল্টিপল পিপল রেখে তাদের খরচ বাড়াবে কেন?
তারা একজনকেই ওই ধরেন 2 জন ডেভেলপার রাখবে, তাদের 60,000 টাকা খরচ হইতো, তারা একজনকে হচ্ছে কি দিবে 50,000 টাকা দিবে, 10,000 টাকা তারা সেভ করবে। চিন্তা ভাবনা থাকে এরকম। তখন তারা কি চিন্তা করে যে ঠিক আছে আমার হচ্ছে একটা বাগ দেখা গেছে, এই বাগটা সলভ করার জন্য আমার ইঞ্জিনিয়ারিং কাজ করবে, আমাকে আলাদা করে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। বুঝতে পারছেন? তো এই কারণে আসলে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শিখতে হবে। আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ফিল্ডে, আপনি মেশিন লার্নিং এ যান আপনার সিপি লাগবে, আপনি ওয়েব ডেভেলপমেন্টে যান আপনি সিপি লাগবে। সিপিটা কেন লাগবে আর একটু ভালোভাবে বুঝে ধরেন, দারাজের ওয়েবসাইটে তো মোটামুটি সবাই ঢুকছে নাকি? দারাজ থেকে শপিং টপিং করছেন বা অনলাইন জাস্ট থেকে কোনো, সরি অনলাইন জাস্ট না, অনলাইন শপিং সেন্টার বা ই কমার্স থেকে কোনো শপিং করছেন? ওকে। তো কখনো আপনার একটা প্রোডাক্ট যখন সার্চ করি, এখানে তো হাজার হাজার প্রোডাক্ট আছে তাই না? একটা প্রোডাক্ট যখন আপনি সার্চ করতেছেন, ওই প্রোডাক্টটা সার্চ করার পরে অ্যাকুরেট ওই প্রোডাক্টটা কেন আসে, তাই না? এখানে তো মনে করেন যে আপনি একটা সাপোজ ধরেন একটা জামার একটা টি শার্ট লিখে সার্চ করলেন, আপনার ওইখান থেকে কখনো ব্যাগের লিস্ট, ওই লিস্টের মধ্যে কখনো ব্যাগের ছবি আসবে না, তাই না? অথবা আপনি ব্যাগ লিখে সার্চ করেন, ওইখানে তো কখনো শাকসবজির ছবি আসবে না, তাই না? তাহলে এটা কেন আসে? কারণ হচ্ছে এই যে পুরো এত এত প্রোডাক্ট, এত এত আইটেম, এই আইটেম গুলাকে লিস্টেড করা হচ্ছে এন্ড হচ্ছে আপনার জন্য এই ডাটা গুলাকে সাজানো হচ্ছে ব্যাকএন্ডে। ঠিক আছে, সাজানোর জন্য বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করা হচ্ছে, সার্চিং দিয়ে, শর্টিং দিয়ে, অনেক রকম অ্যালগোরিদম ইউজ করা হচ্ছে। আপনি যখন এট এ টাইমে কি বলে ব্যাগ সার্চ করতেছেন, এট এ টাইমে আরেকজন কাস্টমার কিন্তু এখানে আপনার টি শার্ট সার্চ করতে পারে, আরেকজন হচ্ছে আপনার বিছনা চাদর কি বলে সার্চ করতে পারে, যে কোনো কিছুই সার্চ করতে পারে। তো এত এত কাস্টমার যখন এট এ টাইমে এতগুলো কাজ করতেছে, তখন ওই জায়গায় যদি কোনো বাগ চলে আসে, এই বাগটা সলভ করার জন্য কিন্তু আলটিমেটলি আপনাকে এই যে সার্চিং এন্ড শর্টিং এর অ্যালগোরিদমটা ভালোভাবে জানা থাকা লাগবে। আপনাকে বুঝতে হবে যে কেন আসলে এখানে বাগটা হয়েছে। ঠিক আছে, আরো এফিশিয়েন্ট এই যে বিভিন্ন অ্যাপের মধ্যে যে ডেভেলপ বা ওয়েবসাইটে যে কি বলে আপগ্রেডেড ভার্সন গুলো আসে, ভার্সন গুলো কেন আসে? আপনার ফেসবুকের যে ইন্টারফেস ওইটা আগে যেটা ছিল 2011-12 সালে, ওইটা কি এখন আছে? বা গত বছর যে ইন্টারফেসটা ছিল সেম ইন্টারফেসটা কি এখন আছে? অনেক ফ্যাসিলিটিস অ্যাড হয়েছে না? তাহলে এই অ্যাড গুলো মানে কিভাবে হচ্ছে? এই যে অ্যালগোরিদম গুলোকে তারা আরো ডাইনামিক্যালি মানে আপডেট করতেছে, তারা আরো ডাইনামিক্যালি ইউজ করতে, যাতে করে আপনি পরবর্তীতে আরো ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারেন, মানে ইউজ করে হচ্ছে আরো সহজেই কি বলে এটাকে মজা পান আর কি। ঠিক আছে, তো এই কাজগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি এখন মাল্টিপল ডেভেলপারের মাধ্যমে করতে চায় না। তারা হচ্ছে চায় তাদের খরচ বাঁচাতে গিয়ে তারা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের মধ্যে সব রকম স্কিল তারা খুঁজে পায়। এই কারণে ওয়ার্ডপ্রেসের দাম দিন দিন কমে যাচ্ছে, র কোডারদের দাম সবসময় বাড়তে ছিল, এখন আরো বেশি বাড়তেছে। ঠিক আছে, তো প্রবলেম সলভিং এ ফোকাস দিতে হবে, এটার কোনো বিকল্প নয়। আপনি আজকে যেটা করতেছেন সময় নষ্ট করতেছেন, অথবা দেখা যাচ্ছে কি আপনার কোনো না কোনো অজুহাত থাকে যে হচ্ছে আমার একাডেমিক প্রেশার, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। এই অজুহাত গুলো দেখবেন এখন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তো দিন শেষে আপনাকে কিন্তু প্রবলেম সলভিং এ আসতেই হবে, সেটা গ্রাজুয়েশন পরে হোক অথবা গ্রাজুয়েশন আগে হোক। যদি আগে আসতে পারেন তাহলে তো বেস্ট, আর যদি মনে হয় যে না আপনি আগে না এসে পরে আসলেও হবে, আপনার হাতে এনাফ টাইম, তাহলে দেখবেন যে গ্রাজুয়েশনের পরে আসলে এনাফ টাইমের ইও নাই আসলে। ঠিক আছে, এত পরিমাণ প্রেশার থাকবে চারপাশ থেকে। তো দ্যাটস ইট।